আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ম্যাথের চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এটা লেকচার 3 করব আমাদের বেসিক টু কোর্সের পার্ট। আজকে মূলত আমরা 11.2 যেটা আছে এটা কমপ্লিট করব, ঠিক আছে? আমরা আজকে 11.2 পড়ব, ঠিক আছে? আমরা 11.1 পুরোটা শেষ করে ফেলেছি দুইটা লেকচারে, আর লেকচার 3 11.2 শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা আসলে বেশি কিছু না, এটা থেকে খুব কমই পরীক্ষায় আসে। তারপরে ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিতেছি, তোমারে যেটা শিখতে হবে আমি একটু দেখাই দিই। দেখো, এই যে এখান থেকে স্টার্ট মনে করো চ্যাপ্টারটা, লাইক এইভাবে তোমারে মনে করো এরকম বসে ধারাবাহিক অনুপাত জিনিসটা শিখতে হবে। তোমার কি শিখতে হবে? তোমারে শিখতে হবে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত জিনিসটা কি? ধারাবাহিক অনুপাত জিনিসটা হইতেছে, মনে করো তোমার এরকম বললো যে ক অনুপাত খ ইজিক্যাল টু 2:3। মনে করো তোমার এরা বলছে, এবং খ অনুপাত গ সমান বসে তোমারে 3:4, ঠিক আছে? অথবা 3:5 এরকম মনে করো বসে। তো তোমারে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো দেওয়া আছে ক অনুপাত খ সমান 2:3, খ অনুপাত গ সমান 3:5। তোমারে বের করতে হবে ক অনুপাত খ অনুপাত গ। যখন এটা বের করবা, এই জিনিসটাই হইতেছে ধারাবাহিক অনুপাত, ঠিক আছে? তোমার কি বের করতে হবে? ক অনুপাত খ অনুপাত গ। তো এটা একটা হইতেই বের করতে পারবা। দেখো এখানে খ এর অনুপাত কত? 3। এখানে খ এর অনুপাত কত? 3ই দেওয়া আছে। সো আমি এটা একটু চেঞ্জ করি, এটারে আচ্ছা 3ই থাক, মনে করো 3:5 এরকমই দেওয়া। তাইলে কি তুমি ভালো মতো দেখো, এখানে খ এর অনুপাত হচ্ছে 3, এখানে খ এর অনুপাত 3, দুইটাতেই খ এর অনুপাত সমান। খ এর অনুপাত যদি সমান হয় তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারবা ক অনুপাত খ অনুপাত গ সমান। দেখো এখানেও খ যত, এখানেও খ তত, এই যে খ এই জায়গায় যত, এই জায়গায় খ সেম, ঠিক আছে? তাইলে তুমি লিখতে পারবা ক অনুপাত খ অনুপাত গ সমান, এই যে ক এর মান হচ্ছে 2, খ এর অনুপাত হচ্ছে 3, ঠিক আছে? এবং গ এর অনুপাত হইতে হচ্ছে 5। তাহলে তুমি এইভাবে লিখতে পারবা, ঠিক আছে? এইভাবে লিখতে পারবা ক অনুপাত খ অনুপাত গ সমান কি হবে? 2:3:5। বাট ঝামেলা লাগবে যখন তোমার এরকম বলবে। ঝামেলা কখন লাগবে বলো? ঝামেলা লাগবে তখন যখন তোমার এরকম বলবে যে ক অনুপাত খ সমান 2:3 এবং খ অনুপাত গ সমান 4:5। এইটা মনে করো তোমাদের বলছে। এরকম বললে এইটা দেখে ক অনুপাত খ অনুপাত গ কত হবে, এটা যখন বের করতে হবে তখনই তুমি পেঁচের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তোমারে সব সময় দেখো এই জায়গায় যেটা আছে, এই দুইটার মান সমান করতে হবে। তুমি এইভাবে থিঙ্ক করবে, এই যে প্রথমটার উত্তর রাশি, দেখো প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইটারে পরস্পর সমান করতে হয়। কি বলছি? প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইটারে সমান করতে হবে। দ্যাট মিনস এই যে এটার, এই যে ক অনুপাত খ না খ, তো এইটা এবং এইটা, এই দুইটারে সমান করতে হবে। দেখো এই দুইটা এই জায়গায় সমান ছিল, আর দেখো এই দুইটা সমান ছিল, ঠিক আছে? খ দুই জায়গায় সমান ছিল, বাট এই জায়গায় সমান নাই, তোমার সমান করতে হবে। এখন সমান তুমি কেমনে করবা? এক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তুমি হচ্ছে দেখো এটার লসাগু নিবা, এই যে এই আর এইখানে যা আছে এটার লসাগু নিবা। ওরে মিয়া কল দিতেছে কেডা? মোবাইল কই? হ্যালো নাহিদ, আমি ক্লাসে পরে কল দিব। ওকে, বুঝতেছো? সো আমারে বের করতে হবে ক অনুপাত খ অনুপাত গ। এক্ষেত্রে আমার দুই জায়গায় খ সমান করতে হবে। খ সমান করতে হবে বা এক্স্যাক্টলি একটা ওয়েতেই, এই যে এখানের খ এবং এখানের খ, এই দুইটার মানের লসাগু নিয়ে ফেলে। এই যে প্রথমটার উত্তর রাশি এবং দ্বিতীয়টার পূর্ব রাশি, তোমার যে জায়গায় খ আছে মূলত, এবারটা বুঝছো? মানে এইটার এবং এইটার এই দুইটারে সমান করতে হবে, এইটার এবং এটার সমান করতে হবে। তাহলে এখানে 3 আর 4 পাইছে, এই 3 আর 4-এর তুমি লসাগু নিবা। তো 3 আর 4-এর লসাগু তো কোনো কিছু যাইতেছে না, ডিরেক্ট গুণ দিলে লসাগু বের হয়ে যাবে। লসাগু তো আর জানো কোনো, যেহেতু তোমার ভাগ দেওয়া যাইতেছে না, ডিরেক্ট গুণ দিয়ে দিবা। 3 আর 12, তাহলে আমার লসাগু 12 বের হয়েছে। লসাগু কত বের হয়েছে বলো? লসাগু বের হয়েছে 12। ব্যাপারটা বুঝো, লসাগু কত বের হয়েছে? লসাগু বের হয়েছে 12, ঠিক আছে? এখন তোমার কাজ হইল, লসাগু যেহেতু 12 বের হয়েছে,
লসাগু যেহেতু 12 বের হয়েছে, এবার তোমার কাজ হচ্ছে এই যে এটারে তোমার 12 করা এবং এটারও 12 করা। মানে এটারে কেমনে 12 করবা বলো? এই 3টা কেমনে 12 করা যায়? 3টা 4 দ্বারা গুণ দিলে 12 করা যায়, তাই না? এই 3টা 4 দ্বারা গুণ দিলে 12 করা যায়, যে তুমি পুরোটারে 4 দ্বারা গুণ দিবা, ঠিক আছে? অথবাও যদি না বুঝো তাহলে দেখো আমার লসাগু যেটা বের হইছে ওইটারে তুমি কি দ্বারা ভাগ দিবা জানো? এই যে এখানের যে পূর্ব রাশি উত্তর রাশি আছে ওইটা দ্বারা ভাগ দিবা, তাহলে 4 বের হবে, এই 4 দ্বারা পুরোটারে গুণ দিবা। তো হচ্ছে বেশি ইজি আমার কাছে মনে হয় এইভাবে, যেহেতু এটা এবং এটা সমান করবো, আমার এই দুইটারে এখন 12 করতে হবে, যেহেতু লসাগু 12 বেড়েছে। এটা কেমনে 12 করা যায়? 4 দ্বারা গুণ দিলে। এটা যেহেতু 4 দ্বারা গুণ দিলে 12 করা যায়, পুরোটারে 4 দ্বারা গুণ দিবা। এই যে এটারও 4 দ্বারা গুণ দিছি, এটারও 4 দ্বারা গুণ দিছি, তাহলে কি বের হবে দেখো? 4 দুগুণা 8 অনুপাত 3 4 12, 8 অনুপাত 12 বের হইলো, ঠিক আছে? এই জায়গায় আমার এটারেও 12 করতে হবে। এই দুইটারে তো মূলত সমান করবো, যে এই দুইটারে সমান করবো। এটারে 12 কেমনে করা যায়? 3 দ্বারা গুণ দিলে। এই যে 3 4 12, তাহলে পুরোটারে 3 দ্বারা গুণ দিবা, পুরোটারে 3 দ্বারা গুণ দিবা। তাহলে এটারে 3 দ্বারা গুণ দিলাম, অনুপাত এই 5টাও আমার 3 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এখানে কি পাইছি? 3 4 12 অনুপাত 3 5 15, ঠিক আছে? এখন দেখো এইবার ভালো মতো চিন্তা করো। এবার তুমি ভালো মতো চিন্তা করো, এখানে খ কি মিলছে দেখো? এই জায়গাতে খ 12, এই জায়গাতেও খ 12 মিলাই ফেলছি। যখন মিলবে তখন তুমি আর পুরোটা লিখে ফেলতে পারবো। অথবা ক অনুপাত গ হবে। ক হইতেছে 8 অনুপাত খ আমরা মিলাইছি 12 অনুপাত গড় মান কত? গড় মান 15, এটাই আনসার। এইভাবে আসলে অনুপাত গুলা মিলাইতে হয়। আই থিঙ্ক বুঝতে পারছো। দেখো সেম একটা কোয়েশ্চেন এই জায়গায় পাবা। ক খ ও গ একই জাতীয় রাশি, এটা তোমার উদাহরণ 12 নাম্বার। এবং ক অনুপাত খ, দেখো কি বলে দিছে, তোমারে বলে দিছে ক অনুপাত খ এটা সমান 3 অনুপাত 4, এবং খ অনুপাত গ সমান বসে তোমার 6 অনুপাত 7। তোমারে বের করতে হবে ক অনুপাত খ অনুপাত গ, ঠিক আছে? এটা বের করতে হবে। তাহলে কেমনে বের করবা? তোমার এটা দ্বারা ভাইক অনুপাত বের করতে হলে এই যে এইখানে খ কত আছে দেখো, এখানে খ আছে 4, এখানে খ আছে 6, এই দুইটারে আমার সমান করতে হবে। এই দুইটারে কেমনে সমান করব? আমি এই দুইটার লসাগু নিব। লসাগু 4 আর 6 লসাগু যায়, দেখো 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আর ভাগ দেওয়া যায় না, তাহলে এই পুরোটা গুণ দাও, 2 গুণ 2 গুণ 3, তাহলে লসাগু 2 দুগুণা 4 3 4 12, লসাগু 12 আসতেছে। কত আসতেছে? 12 আসতেছে। যেহেতু লসাগু 12 আসতেছে, আমার এটারও 12 করতে হবে, এটারও 12 করতে হবে। কেমনে করা যায় দেখি তো? এই যে এই 4 রে 12 করতে হলে কত দ্বারা গুণ দেওয়া লাগে? 3 দ্বারা গুণ দেওয়া লাগে। 3 4 12, পুরোটারে 3 দ্বারা গুণ দিবা। এই যে এটারও 3 দ্বারা গুণ দিবা, এটারও 3 দ্বারা গুণ দিবা। তাহলে কি হইলো বলো? 3 3 9 অনুপাত 3 4 12, ঠিক আছে? এরপরে দেখো এই জায়গায় যেটা আছে, ভালো মতো বুঝার ট্রাই করো। এই জায়গায় যেটা আছে, এই যে এটা লক করলাম না, এই যে এটা এই যে 6 যেটা আছে, এটারও আমার 12 করতে হবে। 6 রে কেমনে 12 করা যায়? 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণা 12 হয়। যেহেতু এটারে 2 দিয়ে গুণ দিছে, এটারে 2 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে কি পেলাম? 6 দুগুণা 12 অনুপাত 7 দুগুণা 14। হন বলো, এই জায়গায় খ এর মান এবং এটাতে খ এর মান সমান হয়েছে? সমান হয়েছে। তাইলে এখন ডিরেক্টলি কি বলতে পারবো? তবে ক অনুপাত খ অনুপাত গ এটা সমান হবে, এই যে ক হইতেছে 9 অনুপাত খ হইতেছে 12 অনুপাত এই যে গ কত? গ হইতেছে 14। শেষ, এটাই আনসার। ক অনুপাত গ সমান কত? এই যে এটাই। আই থিঙ্ক বুঝতে পারছো। বলো বুঝা গেছে? বুঝা গেছে। এখন দেখো এরপরের কোয়েশ্চেনটা, এখানে আমারে বলছে ক খ গ গ, এখানে 4টা, এই 4টার মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান 2 অনুপাত 3 হয়। লাইক এরকম বলছে ক অনুপাত খ, দেখো ক অনুপাত খ সমান 2 অনুপাত 3 হয় যাতে, এবং খ অনুপাত গ সমান কত বসে? খ অনুপাত গ সমান 1 অনুপাত 2। খ অনুপাত গ সমান কি বসে? 1 অনুপাত 2। এবং গ অনুপাত গ কত বসে? দেখো গ অনুপাত ঘটা বসে তোমার কত? 3 অনুপাত 2। এখন তুমি একটা জিনিস বুঝবা, এখন তোমার বুঝে শুনে করতে হবে। ফার্স্টে এই দুইটা হিসাব নিকাশ করো। দেখো এই দুইটাতে খর মানটা মিলাইতে হবে, ইজিলি বুঝে। এখন দেখো লসাগু টসাগু বাদ দাও, মুখেই বুঝে যায়। এই দুইটার মান মিলাইতে হবে, তাই না? এই দুইটার মান তুমি কেমনে মিলাবা বলো? এই দুইটার মান কেমনে মিলাবা? তুমি এখানে ইজিলি দেখো, এইভাবেও করা যায়। তুমি হচ্ছে এই যে এটা দ্বারা যদি এটারে গুণ দিয়ে দাও, ঠিক আছে, এবং এটা দ্বারা এটারে গুণ দিয়ে দাও, তাইলে হয়ে যায়। অথবা তুমি এই দুইটার লসাগু নিবা, 3 আর 1 লসাগু 3ই হয়, ঠিক আছে? 3 তুমি কেমনে পাবা? দেখো এই যেটা আছে এটারে 1 দ্বারা গুণ দিলে তুমি হচ্ছে এই জায়গায় 3 পাবা, তাই না? ওকে, আচ্ছা
দেখো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথমে আমি এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। দেখো এখানে খ আছে, এখানে খ আছে, সো দুই জায়গায় খ এর মান সেম করতে হবে। এক্ষেত্রে আমার কি করা লাগে, দেখো এই দুইটার লসাগু হচ্ছে 3, তাহলে আমার দুইটা জায়গায় খরে 3 করতে হবে। এখন এখানে খ 3 অলরেডি আছে, তাহলে এখানে 3 কিছু করা লাগবে না, এটার 1 দ্বারা গুণ দিবা আর কি, এটার 1 দ্বারা গুণ দিবা, 1 দ্বারা গুণ দিলেই 3 হয় আর কি, 2:3 গুণ না করেও দেখাইতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এটা যেরকম আছে সেরকম। এইবার দেখো, এইবার এই 1 রে আমার 3 করতে হবে, যেহেতু আমার লসাগু 3 বেড়েছিল, এটা লসাগু 3, 1 রে 3 তুমি কেমনে করতে পারবা, 1 রে যদি 3 দ্বারা গুণ দাও তাহলে তুমি 3 পাবো। দেখো 1 রে আমি 3 দ্বারা গুণ দিছি, অনুপাত এই যে 2 রে আমি কত দ্বারা গুণ দিব, 2 রে 3 দ্বারা গুণ দিব, যেহেতু এটারে 3 দ্বারা গুণ দিছি, এটারে 3 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 3 1 3 অনুপাত 3 2 6, এটা পাইলাম। ব্যাপারটা বুঝো, এটা পাইলাম। এটা একটু পরে লিখে দিলে, এটা এখন না লিখি, প্রথমে দুইটা নিয়ে কাজ করি। তাহলে অতএব আমরা ক অনুপাত খ কত পাইছি, ক অনুপাত খ পাইছি 2:3, এবং খ অনুপাত গ কত পাইছে বলো, খ অনুপাত গ পাইছি 3:6। দেখো দুইটা জায়গায় আমি খর মানটা সেম করে পাইছি। এখন দেখো এই খ অনুপাত গর সাথে আরেকটা অনুপাত বসে গ অনুপাত গ, গ অনুপাত গ বসে 3:2। তোমার কি বসে, এর তো পাইছি। এখন দেখো তোমার বলছে গ অনুপাত গ, গ অনুপাত গ এটা সমান বসে 3:2। গ অনুপাত গ কত বসে 3:2, তাহলে এটা যদি 3:2 হয়, তাহলে দেখো এখন এই দুইটার মধ্যে কারে কারে মিলাইতে হবে বলো। এখন দেখো এখানেও গ আছে, এখানেও গ আছে, এই দুইটা করে মিলাইতে হবে, দুইটা করে মিলাইতে হলে এই দুইটার লসাগু নিতে হবে। ব্যাপারটা বুঝছো, যে এটাই গ এটাই গ, এই দুইটারে সমান করতে হবে। যদিও দেখলেই বোঝা যায়, দেখো তুমি এই 3 রে 2 দিয়ে গুণ দিলে 6 হয়ে যাবে, মিলে যাবে। তো এইভাবে করতে পারো, অথবা তুমি এই যে 3 আর 6 এর লসাগু হইতেছে যদি বের করো, লসাগু 6ই হবে। তো লসাগু 6ই হবে, সেক্ষেত্রে 6 রে 6 বানানো লাগবে না, অলরেডি 6 আছে, 1 দ্বারা গুণ দিলে 6 হয় আর কি। তো তুমি এইভাবেই মানে এটারে যেরকম আছে সেরকম লিখে ফেললাম 3:6। বাট এই যে এই 6 এর মতো এটারে 6 করতে হবে, এটারে 6 করতে হলে কি করা লাগবে, 3 রে 2 দ্বারা গুণ দিতে হবে, তাইলেই 6 হবে। তাহলে পুরোটারে গুণ দাও, পুরোটারে 2 দ্বারা গুণ দিলাম, তাহলে 3 2 6 অনুপাত 2 2 4, এইটা পাইলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো। তাই তুমি চিন্তা করো, ক অনুপাত খ হচ্ছে 2:3, খ অনুপাত গ আমাদের 3:6, গ অনুপাত গ হচ্ছে 6:4। তাইলে অতএব ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ, এই চারটা কি হবে বলো। ক অনুপাত কত, ক এর মান হইতেছে 2, ঠিক আছে। খ এর মান কত, খ এর মান 3, গ এর মান কত, দেখো গ এর মান হচ্ছে 6, এবং ঘ এর মান কত, ঘ এর মান হইতেছে 4। ঠিক আছে, এই তো হয়ে গেছে। এটাই ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ পেয়ে গেলাম। এটা কেন বের করলাম, ব্যাপারটা বুঝছো, এটা কেন বের করছি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এখানে বলছে ক খ গ গ এগুলার মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দিছে যেন তাদের অনুপাত এরকম হয়। সো আমার এক্স্যাক্টলি এই 300 টাকার মধ্যে কে কত টাকা পাবে ওইটা যদি বের করতে চাও, তাহলে তোমার সবগুলোর অনুপাত একসাথে কত বের করতে হবে, এইভাবে বের করছি। এই জিনিসটা কি বুঝতে পারছো। দেখো আমি কি করছি, ক অনুপাত খ সমান 2:3 ছিল, খ অনুপাত গ সমান 1:2 ছিল। তো আমি এই জায়গাটাতে দুইটার খরে মিলাইছি, যেমনে মিলানো যায়। লসাগুনিয়া মিলাইতে চাও, মিলাইছি লসাগুনিয়া, যেমনে মিলানো যায়। অথবা দেখলেই বোঝা যায়, দেখো 2:3 আছে, এখানে খ আছে 3, তাহলে এই 1 রে 3 করতে হবে। এই 1 রে 3 করতে হলে কি করা লাগবে, এটারে 3 দ্বারা গুণ দেওয়া লাগবে। তাহলে এই যে এটা 3 দ্বারা গুণ দিছি, 3 1 3, এটা যেহেতু গুণ দিছি এটারও গুণ দিতে হবে, এটারও 3 দ্বারা গুণ দিছি, তাহলে এখানে আছে 3:6। আর এইটা 2:3 মনে করো যেরকম আছে সেরকম। এটাও তুমি যদি না দেখাও সমস্যা নাই, ডিরেক্ট 2:3 আছে। তো তখন এই যে খ খ মিলে গেছে, কাজ শেষ। আমি খ অনুপাত গ এক্স্যাক্টলি 3:6 পাইলাম। এবার আমার কাজ কি, এবার এই খ অনুপাত গ এর সাথে গ অনুপাত গ হচ্ছে 3:2, এইটা মিলাইতে হবে। এখানে দেখো এখানে গ হচ্ছে 6, এখানে গ হইতেছে 3, তাহলে এই দুইটা মিলাইতে হবে। এই দুইটা কেমনে মিলানো যায়, দেখো এটা 6, তাহলে এই 3 রে 6 করতে হবে। 6 কেমনে করা যায়, 3 রে 2 দ্বারা গুণ দিলেই 6 হয়ে যায়। তাই 3:6 মনে করে ডিরেক্ট লিখছি। এই 3 রে 2 দ্বারা গুণ দিলে 6 হয়ে যায়, 3 2 6, তারপরে এই 2 রেও 2 দ্বারা গুণ দেওয়া লাগবে, যেহেতু এটারে গুণ দিছি এটারে গুণ দেওয়া লাগবে, 2 2 4, তাহলে 6:4 পাইলাম। তাহলে দেখো এখানে গ এর মান কত হয়েছে 6, এই যে এখানেও 6, যে গটা মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের খ, ঠিক আছে। এটা হচ্ছে ঘ, এটা ঘ, এটা ঘ, এটা ঘ, ঘ। তো গ অনুপাত ক অনুপাত গ অনুপাত গ এক দেখে শুনে লিখে ফেলা হয়ে গেছে। 4টার অনুপাত পেয়ে গেছি। তো 4টার অনুপাত যদি পেয়ে যাও, তাইলে দেখো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ, এটা অনেকভাবে করা যায়। দেখো তোমার আমরা এটা পাইছি ক অনুপাত খ অনুপাত
গ অনুপাত গ, এগুলোর অনুপাত কত? 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। কি পাইছি? 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। এখন কে কত টাকা করে পাবে ওইটা বের করবা। সো এটা বের করে একটা ইজি ওয়ে আছে। দেখো প্রথমে তুমি করবা অনুপাতগুলোর যোগফল। কি? অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল বের করবো। তাহলে অনুপাতগুলোর যোগফল বের করো, সবগুলা যোগ করবো অনুপাত, এগুলা তুমি হচ্ছে ক্লাস 8-এ করছো। তাহলে অনুপাতগুলোর যোগ করো, 5 6 কত 11, 11 4 হইতেছে 15। অনুপাতগুলোর যোগফল কত আসতেছে? 15। তাহলে এইবার লিখবা ক পাবে, এবার ক পাবে। তো ক কত পাবে? দেখো টোটাল যত টাকা আমরা দিতেছি, টোটাল 300 টাকা ক কে ভাগ করে দিয়েছি। তাহলে ক পাবে এই 300 এর, লিখো ক পাবে 300 এর অনুপাতগুলোর যোগফল হবে নিচে, আর উপরে হবে, উপরে কি হবে ভাইয়া? উপরে হবে ক এর অনুপাত, ক এর অনুপাত 2। 15 দিয়ে 300 ভাগ দাও। এই এর মানে এই জায়গায় গুণ হিসেবে কাজ করতেছে, এর যে ওয়ার্ডটা, ঠিক আছে? তাহলে দেখো আমি এই জায়গায় কি পাইতেছি? 300 ভাগ 15 20 আসে। এই 20 দুগুণা হইলো 40। তাহলে ক পাবে 40 টাকা। সেম ভাবে খ কত পাবে? খ পাবে, দেখো খ পাবে এই 300 এর টোটাল অনুপাতগুলোর যোগফল হবে নিচে, এবং খ পাবে যেহেতু খ এর অনুপাত যেটা এটা হবে উপরে, ঠিক আছে? তাহলে সেম ভাবে এই জায়গায় এখানে 20 আসবে, 3 20 60 আসবে, 60 টাকা পাবে খ। সেম ভাবে বাকিগুলো হিসাব করো। গ পাবে কত? তাইলে গ পাবে এই 300 এর 15 ডিভাইডেড বাই, দেখো অনুপাতগুলোর যোগফল নিচে, এবং গ এর যে অংশ, গ এর অংশ 6, এটা যাবে এই জায়গায়। তো এটা হিসাব করলে এখানে 20 আসে, 6 20 120 টাকা হবে। সেম ভাবে ঘ, তাহলে ঘ পাবে কত? এই 300 এর অনুপাতগুলোর যোগফল নিচে, আর উপরে হবে গ এর অনুপাত, গ এর অনুপাত হইতেছে 4, এটা হবে উপরে, ঠিক আছে? তাহলে হিসাব করো, এটা আসবে 80 টাকা। কত টাকা আসবে? 80 টাকা। এরই আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। এটা অন্যভাবেও করা যায়, দেখো এটা অন্যভাবেও করা যায়, লাইক বিকল্প। বিকল্প কি? তুমি যদি এইভাবে করতে চাও, দেখো তুমি এইভাবে করতে চাও না অন্যভাবে করতে চাও, তাহলে দেখো আমরা পাইছি ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ সমান 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। তাহলে তুমি লিখবা ধরি এই যে ক সমান ক এর টাকা, মানে প্রত্যেকটার সাথে x যোগ করে ধরে হলো ক 2x, খ এর টাকা 3x, গ এর টাকা 6x, ঠিক আছে? এবং গ এর টাকা 4x, এইভাবে ধরে ফেলবা যেগুলো তাদের টাকা। তাহলে অতএব শর্ত মতে তাদের কাছে টোটাল কত টাকা আছে? 300 টাকা আছে। তাহলে তাদের সবগুলার টাকার যোগফলই ওই 300। আমি কি ধরে ফেছি? দেখো আমি ধরে ফেছি কয়ের টাকা 2x, কয়ের টাকা 3x, গয়ের টাকা 6x, এই যে তার অনুপাতের সাথে শুধু x লাগে, তার টাকাটা ধরে ফেলছি, ঠিক আছে? তাইলে কয়ের টাকা, ক্ষয়ের টাকা, গয়ের টাকা এবং গয়ের টাকা সবার টাকা যোগ করলেই কিন্তু আমরা এই 300 টাকা পাবো। ব্যাপারটা বুঝতে পারছো? এখানে যে আমরা 300 টাকা, এই 300 টাকা সবাইটা ভাগ করে দিছে, দেখো ক খ গয়ের মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করছে, 300 টাকা এই সবাইটা ভাগ করে দিছে। তার মানে সবার টাকা যোগ করলে আমার এই 300 টাকা হবে। তাহলে এই পুরোটা যোগ করলে পাবো 15x। তাহলে 15x সমান 300 আসবে, x ইজিক্যাল টু আসবে 300 ডিভাইডেড বাই 15 সমান 20। তো x সমান যদি 20 আসে, তাহলে কয়ের টাকা কি হবে বলো? কয়ের টাকা কি হবে? কয়ের টাকা ধরছি আমি 2x, তাহলে 2x, তাহলে 2 ইন্টু 20 হবে, এবং 20 দুগুণা 40 হবে। সেম ভাবে ক্ষয়ের টাকা হবে 3x সমান 3 ইন্টু 20, 3 20 60 টাকা হবে। গয়ের টাকা হবে, দেখো গয়ের টাকা 6x, তো 6 ইন্টু x এর মান 20, 6 দুগুণা 120 টাকা হবে। গয়ের টাকা দেখো 4x, তাহলে 4 ইন্টু x এর মান 20, 4 20 80 টাকা হবে। দেখছো তুমি এইভাবেও করতে পারবা, ওইভাবেও করতে পারবা, তোমার যেটা ইজি হয়, তোমার সেটা ইজি মনে হয় ওইভাবেই করবা, ঠিক আছে? এরপরে দেখো এটা আরো ইজি, অনুপাত দিয়ে করতে পারো। 3 জন জেলে 690টি মাছ ধরছে, তাদের অংশের অনুপাত এইটা হলে কে কয়টি মাছ পেল? দেখো এখানে দেখো তাদের অংশের অনুপাত, তাইলে তুমি প্রথমে যেটা করবা অনুপাতগুলোর যোগফল। যেহেতু প্রত্যেকে কে কয়টা মাছ পাইছে, এটা কেমনে বের করবা? প্রথমেই এখানে 3 জন জেলে 3টা অনুপাতে হয়েছে, এটা প্রথম জেলে, এটা দ্বিতীয় জেলে, এটা তৃতীয় জেলের অনুপাত। ব্যাপারটা বুঝছো? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় জেলের অনুপাত, তাই না? তাইলে প্রথমে তোমার কাজ হইতেছে অনুপাতগুলোর যোগফল। প্রথম ওয়েতে যদি করতে চাও তাহলে অনুপাতগুলোর যোগফল বের করবা। অনুপাতগুলোর যোগফল কি হবে? দেখো এখানে 2/3 আছে, 4/5 আছে, 5/6 আছে। অনুপাতগুলোর যোগফল করলে কত আসে দেখি তো? 2/3 প্লাস 4/5 প্লাস
5/6 কত আসলো? 23/10 আসলো। অনুপাতগুলোর যোগফল কত আসছে? 23/10। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে অনুপাতগুলোর যোগফল। তুমি যদি লসাগু টসাগু নিয়ে হিসাব করো, ঠিক আছে, পুরোটা যোগ করবা। তাইলে লিখবা প্রথম জেলে পাবে, প্রথম জেলে পাবে। দেখো টোটাল 690টা মাছ ধরছে। এই 690টা মাছ তাদের কাছে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। কে কয়টা মাছ পাবে? তাহলে প্রথম জেলে পাবে এই 690 এর, দেখো অনুপাতগুলোর যোগফল হবে নিচে, অনুপাতগুলোর যোগফল হবে নিচে, এবং উপরে কি হবে? যেহেতু প্রথম জেলে কত পাবে ওইটা বের করতেছি, তাহলে প্রথম জেলের অনুপাতটা হবে উপরে। আই থিঙ্ক বুঝতে পারছো? তো এটাই হিসাব নিকাশ করলে যেটা পাবো ওইটাই আনসার। তো এটাই হিসাব নিকাশ করো। 690 আছে, এটা হচ্ছে গুণ। এই বাগরে যদি গুণ, বাগরে যদি উল্টাই ফেলো, আচ্ছা এখানে দেখো 2/3 আছে, আমি 2/3 লিখলাম। এই বাগরে যদি গুণ করে ফেলো তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে 10 উপরে যাবে এবং 23 নিচে আসবে। জাস্ট হিসাব নিকাশ আর কি, নাথিং এলস। তো এটা দিয়ে হিসাব নিকাশ করলেই হয়ে যাবে। দেখো এটা হিসাব করো তুমি এখন। 690 ইন্টু, জাস্ট ক্যালকুলেটারে লিখবো 2/3 ইন্টু 10/23। তো এটা হিসাব করলে 200টি আসতেছে। বলো কতটি আসতেছে? 200টি। তাহলে প্রথম জেলে পাবে 200টি মাছ। সেম ভাবে দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে কয়টা পাবে? এই যে 690 আছে, এই 690 এর অনুপাতগুলোর যোগফল হবে নিচে। অনুপাতগুলোর যোগফল পাইছি 23/10। যেটাই পাও ক্যালকুলেটর দিয়ে এটাই পাবা, দেখবা। অথবা তুমি হাতে কলমে হিসাব করো, এরকম বড় মানও পাইতে পারো, কাটাকুটি করে এটা আসবে। তো 690 এর দ্বিতীয় জেলে যেহেতু বের করতেছি, 690 এর এই যে অনুপাতগুলোর যোগফল হবে নিচে, উপরে কি হবে? দ্বিতীয় জেলের অনুপাত। দ্বিতীয় জেলের অনুপাত হইতেছে 4/5। তো এটা হিসাব নিকাশ করো। 690 এর মানে গুণ, পরে এখানে 4/5 আছে, এই বাগরে গুণ করলে এটা উল্টে যাবে, 10 যাবে উপরে, 23 আসবে নিচে। তো এটা পুরোটা হিসাব করে ফেলো। এখন জাস্ট এটা হবে 4/5, এটা আসবে 240। এই জায়গায় কত আসবে? 240টি। তাহলে দ্বিতীয় জেলে পাবে 240টি। সেম ভাবে তুমি তৃতীয় জেলে বের করতে পারবা। তো তৃতীয় জেলে কয়টা পাবে ওইটা তুমি বের করো, নো প্রবলেম। এটার বিকল্প পদ্ধতি কি রকম দেখো, এটা তো গেল, এটাই এখানেই আনসার। তৃতীয় জেলে বের করে ফেলতে পারবা। এখন এটা যদি বিকল্প পদ্ধতি দেখাই, যে বিকল্প আর একটা পদ্ধতিতে করতে পারবা, দেখো যে পদ্ধতি ইজি হয় ওই পদ্ধতি কইরো। দেখো এটা যেহেতু বেসিক টু প্রো কোর্স, আমরা কি করাইতেছি ভাইয়া, এটা তোমার একদম অনুশীলনীর ম্যাথ সব করাইতেছি, তাই না? যেহেতু বেসিক টু প্রো কোর্স, সেজন্য পুরো অনুশীলনী করাইতেছি, এরপরে সিকিউ এমসিকিউ করাইতেছি, তাই না? তোমার যেটা করতে হবে, আমরা এটারে টাইপ ভিত্তিক ভাবে ওইটা পড়াবো ফ্রিতেই, বা হচ্ছে একটা প্লেলিস্ট বানাবো টাইপ ভিত্তিক ম্যাথ, এগুলো টাইপ ভিত্তিক ভাবে তোমার সলভ করে দিব ইনশাল্লাহ, সেরা ভাবে। সময় আসলে দেখতে পারবা। বিকল্প পদ্ধতি দেখো, টোটাল জেলের অনুপাত, এই যে প্রত্যেকে এত এত মাছ পাইছে, তাহলে তুমি কি করতে পারো, তুমি লিখবা দড়ি প্রথম জেলে পাবে, প্রথম জেলে পাবে, এই যে প্রথম জেলের অনুপাত কত? 2/3 না, তার সাথে এক্স ধরে ফেলবা, যে 2/3x। প্রথম জেলে পাবে এই মাছটা, প্রথম জেলে পাবে এতটা। দ্বিতীয় জেলে পাবে হচ্ছে এই যে, দ্বিতীয় জেলে পাবে, এই দ্বিতীয় জেলের অনুপাত কত? 4/5। এটার সাথে এক্স এড করে হিসাব করে ফেলবা, 4/5x। তৃতীয় জেলে পাবে, দেখো তৃতীয় জেলে পাবে, তৃতীয় জেলের অনুপাত কত? 5/6। তাহলে এই 5/6x এটা পাবে তৃতীয় জেলে। তো শর্ত মতে পরে লিখবা। দেখো আমরা যেহেতু তাদের অনুপাত থেকে ধরে ফেলছি যে এটা হচ্ছে প্রথম জেলের মাছ, এটা দ্বিতীয় জেলের, এটা তৃতীয় জেলের, ঠিক আছে? তাহলে আমরা টোটাল 690টা মাছ জেলেদেরকে এইভাবে ভাগ করে দিছি। তাহলে এখানে জেলেদের যে টোটাল মাছ আছে, টোটাল মাছ হিসাব করলে আমাদের 690 আসবে। তাহলে আমরা কি করবো, শর্ত মতে এই যে 2/3x আমি 2x/3 লিখতে পারবো, নো প্রবলেম। এটা যোগ এই যে এটারে 4x/5 হবে এটা, ঠিক আছে? এটা তো আর বুঝতেছো, এটা যোগ এটা যোগ এটা হচ্ছে 5x/6। এই সবগুলা যোগ করলে হচ্ছে আমাদের 690 আসবে, এই সবগুলা যোগ করলে হচ্ছে আমাদের 690 আসবে। তাহলে এই জায়গায় লসাগু কত দেখো, নিচে লসাগু বের করো। 3, 5 আর 6 লসাগু কত? লসাগু কি বের করে জানো? 3, 5, 6 লসাগু 3 দ্বারা ভাগ যাবে, 3 একে 3, 5 কে ভাগ যায় না, 3 দুগুণা 6, আর ভাগ যায় না, পুরোটা গুণ দিবা, 3 গুণ 1 গুণ 5 গুণ 2, 3 একে 3, 3 5 15, 15 দুগুণা 30। তাহলে লসাগু পাইলাম হচ্ছে আমরা 30। 3 দিয়ে 30 ভাগ করলে 10 হয়, 10 দুগুণা 20, এখানে পেলাম 20x। 5, 6, 30, 4, 6, 24, 5, 6, 30, 5, 5, 25x, 690 আসলো। পরে হিসাব নিকাশ করো।
উপরে 20 24 প্লাস 25, উপরে পেলাম 69x, ঠিক আছে, নিচে পাইলাম 30 ইজিক্যাল টু 690। তাহলে দেখো কি হবে, তোমার এই জায়গাটাতে দেখো মেবি বাঘ যায়, 3 দিয়ে বাঘ যায়, এটা হবে, আচ্ছা বাঘ দেওয়া লাগবে না, ডিরেক্ট গুনটুন করে ফেলতে পারো, বা 3 দিয়ে বাঘও দিতে পারো। এই যে উপরে দেখো 69 যদি 3 দিয়ে বাঘ দেওয়া পাবা 23x, আর নিচে 30 3 দিয়ে ভাগ করলে 10 পাবা, বুঝা গেছে? এটা সমান 690 আছে। এরপরে তুমি আর গুণন করো, 23x সমান হবে 10 ওই জায়গায় গুণ হলে হবে 6900, তাহলে x সমান কত আসবে 6900, 23টা ভাগ হয়ে গেল, x সমান কত পাবো 6900 ভাগ 23, 300 আসলো, x সমান কত আসলো 300। তো x যদি 300 হয় তাহলে প্রথম জেলে পাবে ধরছি 2/3x, তাহলে 2/3 ইন্টু 300, এটা হিসাব করলে প্রথম জেলে মাস পেয়ে যাবা 300 300, 100 দুগুণা 200। সেম ভাবে এই জায়গায় 4/5 আছে, x এর মান পেয়েছি আমরা 300, হিসাব করো 300 ভাগ 5, পুরোটা হিসাব করে ফেলো 4/5 ইন্টু 300, 240টা। এটা কত পাবে 5/6 ইন্টু 300, হিসাব করো, $250 আসতেছে। এই তো প্রত্যেকটা জেলার মাছ পেয়েছি। তুমি যেইভাবেই করো, বিকল্প পদ্ধতি করো, এটা তোমার কাছে ইজি নাকি এটা ইজি, তোমার কাছে যেটা ইজি ওইটা দিয়ে করো, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এটা বলছে একটা ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এইটা হলে প্রত্যেক বাহুর পরিমাণ, দেখো সবচেয়ে ভালো হবে তুমি এগুলা এক্স দিয়ে করলে ইজিলি করে ফেলবা। দড়ি বাহুগুলো, দেখো দড়ি বাহুগুলো যথাক্রমে আমার 3টা বাহুর অনুপাত বসে 3:5:7, আমি বাহুগুলারে ধরে ফেলবো। দড়ি বাহু হচ্ছে একটা 3x, একটা 5x এবং একটা 7x, এইভাবে বাহুগুলার মান ধরে ফেললাম। তাহলে আমারে বলছে একটা ত্রিভুজের পরিসীমা 45। এখন বলো একটা ত্রিভুজের পরিসীমা কেমনে পাই? 3টা বাহুর মান যোগ করলেই তো পরিসীমা আসে, বাহুগুলো যোগ করলেই তো পরিসীমা আসে। তাহলে শর্ত মতে দেখো, শর্ত মতে এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলার যোগফলই মূলত এই পরিসীমা 45। এখান থেকে দেখো হিসাব করলে এখানে পাবা 15x সমান 45, তাহলে x সমান আসবে 45, 15 ভাগ হয়ে গেল 3 15 45, x এর মান পাইলাম 3। x এর মান যদি 3 পাই, দেখো আমার বলছে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথম বাহু কি হবে, দেখো প্রথম বাহুটারে আমরা ধরছি 3x, তাহলে প্রথম বাহু হবে 3 ইন্টু x এর মান 3 পেয়েছি, 3 3 9। দ্বিতীয় বাহু কত, দ্বিতীয় বাহু হবে দেখো দ্বিতীয় বাহুরে আমরা ধরছি 5x, তাহলে 5 ইন্টু x এর মান 3, 3 5 15, বুঝতেছো? এরপরে তৃতীয় বাহু, দেখো তৃতীয় বাহু কি 7x, তাহলে 7 ইন্টু x এর মান কত 3, তাহলে 3 7 21, এটা হচ্ছে তৃতীয় বাহু। এই তো শেষ, প্রত্যেক বাহুর পরিমাণ বের করে ফেলছি, শেষ। ইজি না? একদম ইজি। এরপরে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত এটা বলছে, কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো, মানে ডিগ্রিতে কোন 3টার মান। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, তো কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবা না? তোমার 3টা কোণ আছে, একটা 3x, একটা 4x, একটা 5x, এইভাবে ধরবা। তাহলে শর্ত মতে কি হবে বলো, কোন 3টার পরিমাপ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি ডিগ্রিতে 180 ডিগ্রি, তাহলে এটা সমান 180 হবে। তো এটা থেকে হিসাব করবা, দেখো 3 যোগ 4 যোগ 5 12 হইল, 12x সমান 180, x সমান আসলো 180 ডিভাইডেড বাই 12, তাহলে 180 ভাগ 12, এটা হিসাব করলে কত আসে, আসলো 15। বলো কত আসলো 15। এখন x এর মান আসছে 15, ভালো মতো বুঝো, x এর মান যদি 15 আসে তাহলে প্রথম কোণ কত হবে? প্রথম কোণ দেখো, প্রথম কোণে আমরা কত ধরছি 3x, তাহলে 3x, তাহলে 3 ইন্টু 15, 3 15 45 ডিগ্রি, ভাই দ্বিতীয় কোণ কত আসবে? দ্বিতীয় কোণের মান কত? দ্বিতীয় কোণ হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু x এর মান পাইছি 15, 4 15 60। সেম ভাবে তৃতীয় কোণও বের করবা। তো ইজি না এগুলো? বলো এগুলো ইজি না? কঠিন মনে হইতেছে? কঠিন মনে হবে না ভাইয়া, যদি পড়াই কোনো কিছুই কঠিন মনে হবে না। আসিফ তো পানি টানি দিও। আর ওই যে একটা ব্রেড আছে না, ওইটা কি আছে?
এরপরে দেখো ব্রেড ব্রেড যে একটা ওইটা নাই না, দেখো আমার এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে দুইটা সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটার লসাগু কত। আমি তোমারে বলছি একটা সংখ্যা যদি এ, দেখো দুইটা সংখ্যার অনুপাত এ অনুপাত বি বলে দিছে, ঠিক আছে। গসাগু যদি তোমার এক্স হয় তাইলে লসাগু কি হবে জানো? তবে লসাগু হবে এই যে সংখ্যা দুইটারে গুণ দিবা সাথে গসাগুরে গুণ দিবা, এটাই হয়ে যাবে লসাগু এ বি এক্স, এটাই লসাগু। লসাগু কি হবে? লসাগু হবে এ বি এক্স। এই সূত্রটা তোমার আমি 11.1 পড়াইছি, ব্যাপারটা বুঝছো? তো এখানে বলছে সংখ্যা দুইটার অনুপাত 5:7, তাইলে এখানে সংখ্যা দুটির অনুপাত 5:7, গোসাগু কত বলছে? গোসাগু বলছে 4, লসাগু বের করতে হচ্ছে, তাহলে তো লসাগু হবে, দেখো লসাগু হবে যার সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুইটার অনুপাতরে গুণ দিবা সাথে গোসাগুটারে গুণ দিবে, এই তো হয়ে গেছে 5×7=35। দেখো 5×7=35, সাথে আরো 4 গুণ দাও, আসলে 140, এরই আনসার শেষ, এরই লসাগু। অনেক সময় দেখো সবসময় মনে রাখবা সংখ্যা দুইটার অনুপাত, দেখো সংখ্যার অনুপাত এরকম এ অনুপাত বি বলে দিছে, ঠিক আছে। এটা লসাগু এক্স, তাইলে গসাগু এক্স হলে লসাগু হবে এইটা। মনে করো সংখ্যা দুইটার অনুপাত এ অনুপাত বি বলে দিছে, লসাগু বলে দিছে তোমার, মনে করো লসাগু বলে দিছে ওয়াই, তাহলে গসাগু হবে এই যে তোমার কি করবা জানো? লসাগুরে সংখ্যা দুইটার ইয়ে দ্বারা ভাগ দিলে তোমার হচ্ছে গসাগু পেয়ে যাবা। ওকে, আবার সুন্দর মতো দেখে, দেখো দুটি সংখ্যা অনুপাত, দুটি সংখ্যার অনুপাত মনে করো তোমার বলছে এ অনুপাত বি, ঠিক আছে। এখন গোসাগু যেটা, গোসাগুরে মনে করো তুমি ধরলা হচ্ছে পি, লসাগু হচ্ছে কিউ, কথার কথা কিউ, তাইলে তুমি লসাগুর সূত্র দেখো, সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে, লসাগুর সূত্র হবে দেখো সংখ্যা দুইটার অনুপাত এবং গোসাগু দেওয়া আছে, তাহলে লসাগু হবে এই যে সংখ্যা দুইটার অনুপাতের গুণফল এবং সাথে গোসাগুটা গুণ দিবে, এটা হবে লসাগু। আর গোসাগু কেমনে বের করবা? গোসাগু বের করার সূত্র হইতেছে, দেখো লসাগু যেটা আছে এই লসাগুরে, ঠিক আছে, লসাগুরে সংখ্যা দুইটার অনুপাত যেটা আছে, এই যে অনুপাত, এই সংখ্যা দুইটার অনুপাতের গুণফল দ্বারা ভাগ দিবা, এটাই গোসাগু চলে আসবে। মানে এই যে লসাগু যদি কিউ হয় তাহলে এই কিউ রে এ ইন্টু বি দ্বারা ভাগ দিলেই তোমার মূলত গোসাগু পেয়ে যাবা। কথার কথা আমি পি কিউ এমনি জাস্ট ধরছি, বাট বোঝানোর জন্য এটা বললাম। অনেক সময় সংখ্যা দুইটা অনুপাত দিবে এবং লসাগু দিয়ে দিবে, তুমি গোসাগু বের করতে হইলেই লসাগুটারে সংখ্যা দুইটার অনুপাত দ্বারা ভাগ দিয়ে দিবা, তাইলে গোসাগু পেয়ে যাবা। এটা একদম ইজি। দেখো একটা ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি টোটাল 171 রান করছে। সাকিব ও মুশফিকের অনুপাত এবং মুশফিক ও মাশরাফির অনুপাত, রানের অনুপাত 3:2 হলে কে কত রান করছে? দেখো এখানে যেটা বলছে, এখানে কি বলছে দেখো, টোটাল তারা 171 রান করছে, তাই না? আর সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2। দ্যাট মিনস কি বুঝাইছে? এটা বুঝাইছে যে সাকিব অনুপাত মুশফিকের 3:2, আবার মুশফিক অনুপাত মাশরাফির রানের অনুপাত 3:2, এটাই বুঝাইছে। দেখছো? তাহলে এখানে ভালো মতো বুঝো, সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও মাশরাফির অনুপাত হচ্ছে 3:2। তাহলে সাকিব ও মুশফিকের অনুপাত 3:2, মুশফিক ও মাশরাফির 3:2, ব্যাপারটা বুঝছো? বুঝা গেছে? তুমি আবার ধরে নিলে সাকিব ও মুশফিক অনুপাত মুশফিক ও মাশরাফি 3:2, এটা না, এটাই বুঝাইছি। দেখো সাকিব ও মুশফিকের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2। দ্যাট মিনস এই 3:2 দুইটার ক্ষেত্রে সাকিব অনুপাত মুশফিক 3:2, আবার মুশফিক অনুপাত মাশরাফিও 3:2। এখানে
সাকিবের রান অনুপাত মুশফিকের রান, এই দুইটা রানের অনুপাত হচ্ছে 3:2। আবার মুশফিক অনুপাত মাশরাফি, এই দুইজনের রানের অনুপাত হচ্ছে আমাদের 3:2। আমাদের কাজ কি বলো? আমাদের কাজ হইতেছে, দেখো দুই জায়গায় মুশফিক আছে, তাহলে এই মুশফিককে সেম করতে হবে। আমার এক্স্যাক্টলি সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি লাগবে, এক্স্যাক্টলি আমার ধারাবাহিক অনুপাত লাগবে সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফির রান লাগবে, এটা আমার লাগবে। তো এটা আমি কেমনে বের করবো বলো? ধারাবাহিক অনুপাত বের করতে হলে দুইটার মুশফিক সমান করতে হবে, মিনস এটা এবং এটা সমান করতে হবে। এই যে এখানে মুশফিক এটা, এখানে মুশফিক এটা, এই দুইটার সমান করতে হবে। সমান কেমনে করবো? এই 3 আর 2 এর লসাগু নিব আমি। 3 আর 2 এর লসাগু কত হয়? 6। ঠিক আছে, 3 আর 2 এর লসাগু হয় 6। তো আমি কি করব? এই 2রেও 6 বানাবো। এই 2রে 6 করতে এটা কি করা লাগে? 3 দুগুণা 6 দেব, পুরোটারে 3 দ্বারা গুণ দিব। এই যে 3 3 9 হবে, আর এটারে 3 দ্বারা গুণ দিব, 3 দুগুণা 6 হবে, তাহলে 9:6 পাইলাম। বুঝছো? আর এই জায়গায় দেখো সেম কাহিনী, 3টে 6 করতে হবে, তাহলে 3 দুগুণা 6 হবে, 2 দ্বারা গুণ দেওয়া লাগে। এটারে যেহেতু গুণ দিচ্ছি এটারেও গুণ দিতে হবে। তো আমি পাইলাম 3 দুগুণা 6 অনুপাত 2 দুগুণা 4। তাহলে দেখো সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি কত? সাকিবের হইতেছে 9, মুশফিকের হইতেছে 6। তাহলে সাকিবের 9, মুশফিকের 6, মুশফিকের তো 6 আছে, মাশরাফি কত? মাশরাফি 4, তাহলে মাশরাফি 4। সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি, এইটা বেরোছে। এরপরে কে, দেখো কে কত রান করছে, এটা তুমি দুইটা ওয়েতে করতে পারবা। অনুপাতগুলোর যোগফল বের করে করতে পারবা, এক্স ধরে করতে পারবা। আমি অনুপাতগুলোর যোগফল বের করে করি। দেখো অতএব অনুপাতগুলোর যোগফল, আমি কি করতেছি? অনুপাতগুলোর যোগফল বের করতেছি। দেখো অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল কি হবে? যোগ করো, 9 যোগ 6 যোগ 4, যোগ করলে কত আসে? 9 যোগ 6 যোগ 4, যোগ করলে আসে 19। তাহলে অনুপাতগুলোর যোগফল কত আসলো বলো? অনুপাতগুলোর যোগফল আসলো 19। তাইলে কে কত রান করছে? তাইলে সাকিবের রান লিখো, কে কত রান করছে? সাকিবের রান, সাকিবের রান কি হবে বলো? সাকিবের রান হবে, সাকিবের অনুপাত কত? 9। সাকিব, তাদের টোটাল অনুপাতের যোগফল 19, তাই না? তাইলে কেমনে লিখে? তার 3 জনের মোট রান 171, তাহলে সাকিবের রান হবে এই 171-এর অনুপাতগুলোর যোগফল হবে নিচে, জানো? এবং সাকিবের রান যেহেতু বের করতেছি, তাহলে সাকিবের অনুপাত যেটা এটা হবে উপরে। তুমি আবার ওই অনুপাত বসাইতে যাইও না, এগুলা না। ওই যে এই 3টা অনুপাতের যে হিস্টোরিটা বের করার পরে, যে ধারাবাহিক অনুপাত বের করার পর যেটা সেটা বসাবো, এই যে সাকিবের অনুপাতটা বসাবো উপরে। ঠিক আছে? তাইলে কেমনে হিসাব করবা? 19 দ্বারা 171-এ ভাগ দেওয়া লাগবে। এখানে বাবা 9, তাহলে 9 নং 81 রান। সাকিব করলে 81। মুশফিকের রান, তাহলে মুশফিক কেমনে? এই 171-এর অনুপাতগুলোর যোগফল নিচে, মুশফিকের অনুপাত 6, এটা উপরে। তো এটা হিসাব করো, এটা আসবে 54। সেম ভাবে মাশরাফিও বের করো। এই 171-এর টোটাল হচ্ছে অনুপাতগুলোর যোগফল 19, মাশরাফির অনুপাত হচ্ছে 4, হিসাব করলে বাইর হয় 4 নং 36। আই থিঙ্ক বুঝতে পারছো, বুঝতে পারছো। এগুলো একদম ইজি ব্রো, এগুলো একদম ইজি। আচ্ছা, এটা কি করব? একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে, এই যে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে, একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 1.5 লক্ষ টাকা হলে কে কত বেতন পাবে? বুঝছো? এইটা আসলে লেজ ইম্পর্টেন্ট, তারপরে ভাই করাই দিতেছে, ভালো মতো বুঝো। এখানে দেখো বলছে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে, একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। আমারে ইনডিরেক্টলি কি বলে দিছে দেখো, অফিস সহায়ক অনুপাত, অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত কর্মকর্তা, এগুলার
অনুপাত দিয়ে দিছে। দেখো একজন অফিস সহকারী যদি 1 টাকা পায়, একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায়, অফিস সহকারী পায় 2 টাকা এবং কর্মকর্তা পায় 4 টাকা, দিলে তাদের পাওনা টাকার অনুপাত হচ্ছে 1:2:4। ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছো? এখন দেখো অফিসে 2 জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে এবং 3 জন অফিস সহায়ক আছে। আচ্ছা, আমরা এগুলো দেখতেছি, আমার এগুলো অনুপাত পেয়ে গেলাম। হ্যাঁ, তো তাদের প্রাপ্ত টাকা তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা কি হবে বল, আমরা যথাক্রমে লিখি। দেখো অনুপাত আকারে লিখা না, আমি এক্স ধরে লিখবো আর কি, যে অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত কর্মকর্তা 1:2:4 বেরোইছে। আমি ধরবো এই প্রত্যেকের প্রাপ্ত টাকা, এই অফিস সহায়কের টাকা হইতেছে 1x মানে x টাকা, ঠিক আছে। এই অফিস সহকারীর অনুপাত হইতেছে 2, তাহলে তার টাকাটারে ধরলাম 2x। কর্মকর্তার অনুপাত 4, তাহলে কর্মকর্তার টাকারে ধরলাম 4x। এইভাবেই তো ধরে ব্যয় করাইছি, তাই না? এরপরে দেখো তাদের টোটাল টাকা হইতেছে 1.5 লাখ, তারা সকলে মোট 1.5 লাখ টাকা বেতন পায়। এখন এখানে কিন্তু একটা গাপলা আছে। দেখো শর্ত মতে তোমারে যেটা বলছে, দেখো একটা অফিসে 2 জন কর্মকর্তা আছে, তাহলে একজন কর্মকর্তা কিন্তু 4x পায়। ভালো মতো বুঝো, একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। এই যে একজন কর্মকর্তাই কিন্তু 4 টাকা পায়। প্রত্যেকের প্রাপ্ত টাকা যথাক্রমে দেখো, যে কর্মকর্তার টাকাটা হচ্ছে 4x 4x, এটা হচ্ছে কর্মকর্তার টাকা। এখন আমার অফিসে আছে 2 জন কর্মকর্তা, তাহলে একজন কর্মকর্তা 4x পাইলে 2 জন কর্মকর্তা হবে 4x × 2। এর সাথে গুণ দিলেই 2 জনের টাকা চলে আসছে। ব্যাপারটা উচ্চ। একজন অফিস সহকারী পায় 2x টাকা। এখন অফিস সহকারী আছে, দেখো অফিস সহকারী আছে 7 জন, তাহলে 7 জন পাবে 2x × 7 প্লাস, সবগুলা প্লাস করতেছি কেন, কারণ তাদের সবার টাকা মিলে এই হবে আমার এই 1.5 লাখ টাকা, তাই না? তাইলে দেখো 3 জন অফিস সহায়ক আছে, তাহলে একজন অফিস সহায়ক পায় x টাকা, তাহলে 3 জনে পাবে 3x টাকা, বা 3 গুণ দিবা। এই টোটাল এই সবগুলোর যোগফল দেখো, এই টোটাল যোগফল, এই সব যোগফল হচ্ছে 1.5 লাখ টাকা। তারা সবাই মিলে 1.5 লাখ টাকা পায়। এইভাবে কোয়েশ্চেনটা বুঝতে হবে। এইভাবে তুমি জাস্ট নিজের মাথায় থিঙ্ক করবে, এটা তুমি অন্যভাবে সলভ করতে পারো। তোমার মাথায় যেইভাবে আসে ওইভাবে এটা লিখবে, ওইভাবে সলভ করবা। তাহলে এই জায়গায় আসতেছে দেখো 8x প্লাস 7 দুগুণা 14x, এবং এই জায়গায় আরো কি আসতেছে বলো, আরো আসতেছে 3x, এবং এই টোটাল কত 1.5 লাখ। ঠিক আছে, এখন দেখো আমরা হিসাব নিকাশ করি। 8 + 14 + 3 25 x সমান পাইলাম 1,50,000। ঠিক আছে, তাহলে আমি যদি x বের করতে চাই, তাহলে এখানে 1,50,000 আছে, 25টা ভাগ হয়ে আসলো, তাহলে কত পাইলাম 6,000। x এর মান পাইলাম 6,000। এখন x এর মান যদি 6,000 হয়, তাহলে প্রত্যেকের টাকার না, তো তোমার এইটাই বের করতে বলছে, কে কত বেতন পায়, এটা বের করতে বলছে না, কে কত বেতন পায়। তাহলে লিখো, তবে অফিস সহকারীর বেতন। অফিস প্রথমে কে ছিল, প্রথমে অফিস সহায়ক, তাহলে অফিস সহায়কের বেতন। সহায়ক একটা, সহকারী আরেকটা। অফিস সহায়কের বেতন। অফিস সহায়কের বেতন দেখো, অফিস সহায়কের বেতন কত ছিলাম x, তাহলে অফিস সহায়কের বেতন হচ্ছে x টাকা। x এর মান 6,000 বেরিয়েছে, মানে 6,000 টাকা, এটা হচ্ছে অফিস সহায়কের বেতন। অফিস সহকারীর বেতন কত, অফিস সহকারীর বেতন, তাহলে অফিস সহকারীর বেতন পাইছি আমরা 2x। এই যে অফিস সহায়ক 1 টাকা পাইলে অফিস সহকারী পায় 2 টাকা, কর্মকর্তা পাবে 4 টাকা। তো এটা x ধরছি, এটা 2x, এটা 4x, বুঝছো? অফিস সহকারীর টাকা 2x, তাহলে 2 × x এর মান হচ্ছে 6,000, তাহলে টোটাল হইতেছে ভাইয়া 12,000 টাকা। এটা হচ্ছে অফিস সহকারীর বেতন। কর্মকর্তার বেতন কত, কর্মকর্তার বেতন, তাহলে কর্মকর্তার বেতন হচ্ছে 4x না, দেখো 4x, তাহলে 4 × x এর মান 6,000, 4 × 6 = 24,000। এটাই হচ্ছে আমার কর্মকর্তার বেতন। আই থিঙ্ক বুঝতে পারছো, ইজি ছিল। এটা লেস ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো কোয়েশ্চেন কি বলছে, যা বলছে ওইটা তোমার মাথায় নিয়ে ওইভাবে থিঙ্ক করলে কিন্তু আনসার বের হয়ে চলে আসবে। এটা ইম্পর্টেন্ট, এটা আমি ভালো মতো করাবো। দেখো এটা ইম্পর্টেন্ট, এটা তোমার পারতেই হবে, শিখতে হবে। সেটা আমি ভালো মতো করাবো, এবং এটা পরীক্ষায় আসবেও। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসলে এটাই আসবে।
আর আরেকটা ম্যাথ যেটা করাইছি তোমার যে মুশফিক মাশরাফির রানের যে পার্টটা আর কি অনুপাতের ইয়েটা এই ধারাবাহিক অনুপাতের এই জিনিসটা এগুলো এমসিকিউতে আসবে, এটা না, এই যে এইটা ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে। এবং অনুপাত থেকে এরকম মাস্টার্সের হিসাবও বের করে দিতে পারে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। বাট মেইন ইম্পর্টেন্ট হইতেছে এখন যেটা করতেছে এই চ্যাপ্টার থেকে এটাই পরীক্ষায় আসে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এটাই পরীক্ষায় আসে। দেখো কি বলছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ব্যাপারটা বুঝো, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আমরা আগে এটা দেখি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে আসলে কত হয়, ঠিক আছে। মানে এই যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা বের করতে বসে না। তো দেখবো আমরা ফার্স্টে কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হয়। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দেখো আমি ধরলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, মনে করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে বলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে এ স্কয়ার। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে কি হবে বলো। বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে নতুন বাহু হবে, এই যে আগে ছিল এ, এখন 20% বৃদ্ধি পেয়েছে, মানে এ এর 20% বৃদ্ধি পেয়েছে, এটা কি তুমি বুঝতে পারছো। দেখো আগে ছিল এ, এখন 20% বৃদ্ধি পেয়েছে, মানে কি দেখো আগে এ যেটা এটা তো আছে, এখন এই এ এর আরো 20% বৃদ্ধি পেয়েছে। মনে করো আমার একটা জিনিস ছিল 100 টাকার, একটা জিনিস ছিল, মানে আমি যদি 20% বৃদ্ধি পাই তাহলে এটা হবে এখন 120 টাকা। মানে আগে ছিল 100 টাকা, এখন আরো ওই 100 এর 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে 100 ভাগের 20, হিসেবে 20 টাকা আসে, ওইটা এড করে আমার 120 টাকা হবে। ব্যাপারটা বুঝছো। তো আমার আগের বাহুর দৈর্ঘ্য ছিল এ, এবার বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে এটার সাথে আরো এই এ এর 20% যোগ হবে, তাহলে এ প্লাস এ ইন্টু 20% মানে হচ্ছে 100 ভাগের 20। আই থিঙ্ক জানো তোমরা এটা। তাহলে এটা যদি হিসাব করো 5 বিছে 20 100, তাহলে এ প্লাস এ বাই 5 পাইলা। তো এটা হিসাব করলে 5 লসাগু 5a প্লাস এ, তুমি আলটিমেটলি 6a বাই 5 পাইলা। এই 6a বাই 5 যে এটা কি আসলো, এটা আসলো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্যটা যত হয় তত, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর নতুন বাহুর দৈর্ঘ্য কত পাবে, নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা হবে 6a বাই 5। বুঝা গেছে, নতুন বাহুর দৈর্ঘ্য হবে এটা। তাহলে নতুন ক্ষেত্রফল লিখো, নতুন ক্ষেত্রফল। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে, তার বাহুর দৈর্ঘ্য যেটা হয়েছে, বাহু স্কয়ার, তো ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার, তাহলে এটা স্কয়ার করে বের করো ক্ষেত্রফলটা কত, এটা স্কয়ার করে বের করো ক্ষেত্রফলটা কত। এটা আসতেছে দেখো 36/25, কি আসতেছে 36/25 স্কয়ার। এটাই হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল। বলো এটা কি, এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল। আই থিঙ্ক বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল। নতুন ক্ষেত্রফল যদি এইটা হয়, আমারে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা বের করতে, ভালো মতো বুঝে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমার নতুন ক্ষেত্রফল বের হয়েছে এইটা, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে ওইটা বলো। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে শতকরা পরে বের করবো, আগে দেখি কতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত, দেখো নতুন ক্ষেত্রফল যেটা ওইটা থেকে যদি আমি আগের ক্ষেত্রফল ছিল এ স্কয়ার, নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল যদি বিয়োগ দেই তাইলেই বুঝে ফেলবো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে। তাহলে লসাগু হবে 25, এই জায়গায় আছে 36 স্কয়ার মাইনাস 25 ইন্টু স্কয়ার মানে 25 স্কয়ার। তো এই জায়গায় পাইলাম ক্ষেত্রফল বৃদ্ধি পাবে মূলত 11/25 স্কয়ার। এইটা হচ্ছে এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, বুঝা গেছে। 34 থেকে 25 গেলে 11 না, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুকু 11/25 স্কয়ার বা 11 স্কয়ার বাই 25, যেভাবেই পড়ার সমস্যা নেই। তাইলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বলো, 11 স্কয়ার বাই 25 বা 11/25 ইন্টু স্কয়ার, এরকম আর কি। তো ক্ষেত্রফল এত বৃদ্ধি পাবে, আমারে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো লিখো, অথবা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে।
অতএব ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বের করবে। দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা বৃদ্ধি পাবে কেমনে হিসাব করা যায়? দেখো শতকরা কত বৃদ্ধি পাবে, তার মেইন ক্ষেত্রফলটারে তুমি নিচে লিখবা, শতকরা বৃদ্ধি বের করতেছো, ওটা বুঝছো। এবং যতটুকু বৃদ্ধি পাইছে ওটা দিবা উপরে, যতটুকু বৃদ্ধি পাইছে 11/25 স্কয়ার এটা দিবা উপরে, মেইন ক্ষেত্রফলটারে দিবা নিচে। ঠিক আছে, শতকরা কত বৃদ্ধি হয়েছে বের করতেছি, যতটুকু বৃদ্ধি হয়েছে এটা উপরে, মেইনটা নিচে, ইনটু 100%। এটাই শর্ত, এইটাই এইভাবেই। শতকরা কত বৃদ্ধি পাইছে, যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা উপরে, মেইনটা নিচে, মেইন ক্ষেত্রফলটা নিচে, এবং ইনটু 100%। শেষ। দেখো স্কয়ারে কাটা, এটা যদি পুরোটা হিসাব করো 11/25 ইনটু 100, এটা কিন্তু উপরে 11/25 সাথে ডিরেক্ট 100 গুণ হবে। দেখো এখানে এরকম পাইতেছে 11/25 ইনটু 100%, এরকম পাইতেছে। তো এটা যদি হিসাব নিকাশ করো তোমার আসবে 44%। কত আসছে? 44%। তাইলে দেখো কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে? দেখো ক্ষেত্রফল শতকরা 44% বৃদ্ধি পাইছে। ঠিক আছে, সেম আর একটা কোয়েশ্চেন, কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আমি এটা ডিরেক্ট বলে ফেলবো, তার আগের বাহু হচ্ছে এ এবং ক্ষেত্রফল স্কয়ার, 10% বৃদ্ধি পাইছে, তার নতুন বাহু হবে এ প্লাস এ এর 10%, 10% মানে 100/10। ওটা যদি হিসাব নিকাশ করো এটা পাবো হচ্ছে 1/10, নিচে থাকবে 10, উপরে পাবা 11a। ঠিক আছে, এরকম। তো নতুন ক্ষেত্রফল কি পাবা? ক্ষেত্রফল পাবা 11/10 স্কয়ার, এখান থেকে আসবে 121/100 স্কয়ার। এটা হবে তোমার নতুন ক্ষেত্রফল। শতকরা কত বৃদ্ধি হবে এটা তো বের করতে পারবা, তারপরে আমি সংক্ষেপে দেখাইতেছি কেমনে কি হবে। এরপরে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে, এই যে এইটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা দেখে আগের ক্ষেত্রফল যেটা এটা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে, এই যে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা পেয়ে যাবো। 100 লসাগু 121 স্কয়ার ডিভাইডেড বাই 100 স্কয়ার, এরকম হবে। তখন এটা থেকে পাইলাম 21/100 স্কয়ার। তাহলে শতকরা কত বৃদ্ধি পাইছে? তাহলে শতকরা বৃদ্ধিটা হবে, দেখো শতকরা বৃদ্ধি কত হবে, তার মেইন ক্ষেত্রফল যেটা, এটা মেইন ক্ষেত্রফল, এটা হবে নিচে, এবং যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা লিখবা উপরে। ঠিক আছে, ইনটু 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। শতকরা কত বৃদ্ধি পাইছে, যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা উপরে, মেইনটা নিচে। এটা কাটা, তো এটা যদি হিসাব করো 21% পাবা। দেখছো একদম ইজিলি টাচ করতে পারবা। এই যে আরো ইজি, এটা যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে বের করতে পারছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আমরা আগে দেখি ভাইয়া, দড়ি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ধরবো? দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x এবং প্রস্থ সমান y, এটা আমরা ধরলাম। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ y, ব্যাপারটা বুঝতে পারছো? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরছি x, প্রস্থ ধরছি y। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তাহলে দেখো, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হবে xy, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইলে দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কিরকম হবে? আগে ছিল x, ঠিক আছে, এখন x এর সাথে আরো x এর 10% বৃদ্ধি পাইছে, ব্যাপারটা বুঝছো? আগে ছিল দৈর্ঘ্য x, এখন x এর সাথে আরো x এর 10%, মানে দৈর্ঘ্যের আরো 10% বাড়ছে। ঠিক আছে, তো এটা যদি হিসাব করো x প্লাস 10% মানে এখানে তুমি 10% মানে কি 100/10, এখানে x/10 পাবা হিসাব নিকাশ করলে। তো এখানে তুমি পাবা 11x/10, পুরোটা হিসাব করো। এখানে কি পাবা? দেখো 10 লসাগু 10x এ 10x প্লাস x। আচ্ছা, তারপরে যদি না বুঝো তোমরা তো আবার একটু ঝামেলা মধ্যে আছে। এই 10% মানে কি ভাই? 100/10, 0 আর 0 কাটা, দেওয়াটা বুঝছো? এই 10/x, এখানে 10 লসাগু 10x প্লাস x, 11x/10 পাইলাম। ব্যাপারটা বুঝছি? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে এইটা। এখন আমার কি হইতেছে? দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইতেছে,
প্রস্থ 10% হ্রাস পাইতেছে, তাহলে লিখো প্রস্থ 10% হ্রাস পেলে কিরকম হবে? আগের প্রস্থ ছিল ওয়াই, কারণ প্রস্থ 10% হ্রাস পাইছে মানে আগের প্রস্থ থেকে 10% কমে গেছে, এই ওয়াই এর 10% কমে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? আগের প্রস্থ থেকে এই ওয়াই এর 10% কমে গেছে, ঠিক আছে? ওয়াই এর 10% কমে গেছে। আগের প্রস্থ ছিল এইটা, এইবার আগের প্রস্থ থেকে এই প্রস্থ 10% কমে গেছে, আগের প্রস্থ থেকে 10% কমে গেছে, ওয়াই এর 10% কমে গেছে। এবার এটা হিসাব করে দেখো 10% কমলে প্রস্থটা কত হবে? এখানে পাবা y/10, 10 লসাগু 10y মাইনাস ওয়াই, এখানে পাবা 9y ডিভাইডেড বাই 10। এটা হবে প্রস্থ, মানে 10% হ্রাস পেলে প্রস্থ এটা হবে 9y/10। 10% হ্রাস পেলে প্রস্থ কত হবে? 9y/10। এখন এরপরে নতুন ক্ষেত্রফল কত হবে? দেখো হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফলটা কত হবে এটা তো আমাদের বের করতে হবে। তো ক্ষেত্রফল হবে, দেখো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এইটা, দৈর্ঘ্য হচ্ছে আমার এইটা 11x/10 এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমার এইটা 9y/10। আশা করি বুঝতে পারছো। তো এই দুইটা যদি গুণ দিই তাহলে আমরা পাইতেছি 99xy ডিভাইডেড বাই 100, এটা পাইতেছি। দেখো 10 10 100 উপরে 9 11 99। তাইলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পাওয়ার পরে আমার ক্ষেত্রফল আসতেছে এইটা। এখন দেখো এইটা বড় না এইটা বড়? দেখো আগের ক্ষেত্রফল হচ্ছে আমার xy, আমার আগের ক্ষেত্রফল কত? আমার আগের ক্ষেত্রফল ভালো মতো বুঝো, আমার আগের ক্ষেত্রফল হচ্ছে xy। নতুন ক্ষেত্রফল যেটা আছে 99/100, এটা 100 দ্বারা ভাগ দিয়ে দেখো এরকম আসতেছে 0.99xy। বলো এই 0.99xy বেশি না? দেখো এটারে ডিরেক্ট 0.99xy লিখে ফেলে, নো প্রবলেম। কোনটা বেশি বলো? কোনটা বেশি? অবশ্যই আগেরটা বেশি, আগেরটা বেশি, আগেরটা ছিল 1 আর এটা হচ্ছে 1 থেকে কম 0.99, অবশ্যই আগেরটা বেশি। তাইলে ক্ষেত্রফল কি হয়েছে বলো? বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে, যেহেতু আগেরটা বৃদ্ধি, আগেরটা থেকে নতুন ক্ষেত্রফল কম, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে। তাহলে লিখো অতএব ক্ষেত্রফল হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? আগের ক্ষেত্রফল থেকে তুমি এটা বিয়োগ দিয়ে দিবা 0.99xy বিয়োগ দাও। তো এটা যদি বিয়োগ দাও তাহলে পাওয়া 0.01xy। এটাতে 1 আছে, এটা সব 1 আছে, এই 1 থেকে 0.99 বিয়োগ দেখো পাবা 0.01। 1 থেকে 0.99 বিয়োগ দাও পাবা 0.01, ঠিক আছে? তো ক্ষেত্রফল হ্রাস পাবে 0.01xy। এখন বসে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হ্রাস পাবে? এখন তো বৃদ্ধি পায় নাই, হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কত বের করতে হবে। তাহলে লিখো অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। তাহলে শতকরা কত হ্রাস পাবে ভাই? বলো ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? শতকরা হ্রাস পাবে, দেখো তার আগে ছিল কত? আগে ছিল, দেখো শতকরা হ্রাসের ক্ষেত্রে তার মেইন ক্ষেত্রফলটা হবে নিচে, যতটুকু হ্রাস পাইছে ততটুকু এটা হবে উপরে, যেটা হ্রাস পাইছে বা বৃদ্ধি পাইছে এটা হবে উপরে, আর মেইনটা হবে নিচে ইন্টু 100%। এইভাবেই কিন্তু হিসাব নিকাশ করে। তো এটা 100 কাটা, এটার সাথে এটা গুণ দিলে পাবা 1%, তাহলে 1% হ্রাস পাবে। ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পাবে। ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পাবে। আই থিঙ্ক বেশ বুঝতে পারছো, এটাই আনসার, এটাই আনসার, ঠিক আছে না? এরপরে আসো, একটা মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের অপরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? দেখো একটা জমিতে সেচের সুযোগ আসার আগে অপরের ফলনের অনুপাত 4:7 বলছে। দেখো দেখো সেচের আসার আগের অপরের, তাহলে সেচের আগে অনুপাত সেচের পরে, এই দুইটার অনুপাত কত বসে বলো? সেচের আগে ও পরের অনুপাত 4:7, ঠিক আছে? তো তুমি এইভাবে ধরতে পারো, এই যে সেচের আগের ফলনটারে যদি অনুপাত থেকে পরিমাণে ধরতে চাও, সেচের আগে ফলন কত ছিল পরিমাণে ধরতে চাইলে অনুপাতের সাথে x সেট করে ধরা যায়। এটাই তো আমরা জানি। সেচের আগের ফলনের অনুপাত 4 ছিল, তাহলে সেচের আগের ফলনটা আমরা কত ধরতে পারবো? 4x। আর সেচের, ভালো মতো বুঝো, সেচের পরের ফলন কত ধরতে পারবো?
সেচের পরের ফলন হচ্ছে 7, তাহলে 7x ধরতে পারবো সেচের পরের ফলন। এখন দেখো আমাদের বলে দিছে যে জমিতে সে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে। তুমি এইভাবে ধরতে পারো যে শর্ত মতে দেখো সেচের আগের ফলন আমরা 4x ধরছি এবং তারা বলছে সেচের আগে 304 কুইন্টাল ধান হইতো। তুমি বলতে পারবা এই যে সেচের আগের ফলন এই 4x সমানই ওই 304, এবং বলতে পারবা না? অবশ্যই পারবা। এখান থেকে আসবে দেখো x = 304 / 4, তাহলে x এর মান পেয়ে যাবা 304 / 4। তো x এর মান আসলো 76। x এর মান কি আসলো বলো? x এর মান আসলো 76। এটা কি? এটা হচ্ছে x এর মান। এখন তোমার কাজ করতে হবে সেচ পাওয়ার পরে তার ফলন কত, তাহলে লিখো অতএব সেচের পরের ফলন 7x। বলো x এর মান আমরা কত পাইছি? 76। তাহলে হিসাব করলে সেচের পরে কত কুইন্টাল ধান এটা পেয়ে যাবো। 7 × 76 এটা আসতেছে 532 কুইন্টাল। বুঝছো? এখন দেখো এটারে এত কঠিন করে না করেও অন্যভাবে করা যায়। অন্যভাবে কেমনে? বিকল্প পদ্ধতি দেখাই। এটা তো একটা গেল, দেখো এইভাবেও করা যায়। তুমি সবই তোমার হাতে আছে, সবই তোমার হাতে আছে। দেখো বসে একটা জমিতে সেচের সুযোগ আসার আগে, দেখো সেচের আগে, বা তুমি ধরতে পারো দড়ি, এখানে বসে দড়ি সেচ পাওয়ার পরে তার ফলন কত। দড়ি সেচ পাওয়ার পর ফলন, সেচ পাওয়ার পর ফলন যেটা হইলে আমরা মনে করো এক্সই ধরলাম, সেচ পাওয়ার পর ফলন হবে আমার এক্স। তাইলে শর্ত মতে দেখো, শর্ত মতে আমারে বলছে সেচের আগে ও পরের ফলনের অনুপাত 4:7। তাহলে সেচের আগের অনুপাত সেচের পরের অনুপাত 4:7। এটা সমান কি হবে? দেখো সেচের আগের ফলনের অনুপাত সমান সেচের, দেখো সেচের আগের ফলনের অনুপাত 4, সেচের পরের ফলনের অনুপাত 7, মানে আগে ও পরে 4:7। তাহলে সেচের আগে জমিতে 304 কুইন্টাল ধান পাওয়া যেত। তাহলে দেখো সেচের আগে 304 কুইন্টাল পাওয়া যেত, অনুপাত সেচের পরে পাওয়া যাবে x কুইন্টাল। আমি x ধরছি, সেচের পরে পাওয়া যাবে x কুইন্টাল। তাহলে এটা থেকে হয়ে যাবে आंसर। সেচের আগে অনুপাত পরে যেগুলো কি সেচের আগের ফলন অনুপাত সেচের পরের ফলন, এটা হচ্ছে সেচের আগে অনুপাত পরে 4:7। এটা হচ্ছে সেচের আগের মান, সেচের পরের ফলনের মান। তাহলে এই যে অনুপাতের পূর্ব রাশির উপরে লিখছি, উত্তর রাশির নিচে লিখছি, লিখতে পারবো এরকম সেম কাহিনী এখানে করতে হবে। 304 এর উপরে x এর নিচে লিখতে হবে। তাইলে দেখো আমরা এখন কি করতে পারবো? ক্রস গুণন করি। 4x সমান আসবে 7 × 304। তাহলে x = কি আসবে? 7 × 304, 4 ভাগ হয়ে আসবে। তো এটা হিসাব করে দেখো সেম মানই পাওয়া। 7 × 304 / 4, 532 কুইন্টাল আসলো। কত আসলো? 532 কুইন্টাল, আগের মতো। দেখছো আগেও সেম আনসার আসছিল। এখানে ডিরেক্ট সেচ পাওয়ার পর ফলন x ধরে ফেলছি, x এর মান 532 এসছে, মানে কি সেচের পর 532 কুইন্টাল পাবে। তো আগেও কিন্তু আমাদের 532 কুইন্টাল আনসার আসছিল। তোমার যেটা ইজি মনে হয় ওটা দিয়ে কইরো, নো প্রবলেম। এখন দেখো আরেকটা বলছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2। দ্যাট মিন্স আমার এই জায়গায় কি বলছে বলো? ধান অনুপাত চাল সমান কি বলছে? 3:2। এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3। তাইলে গম অনুপাত সুজি, ভালো মতো বুঝো, গম অনুপাত সুজি, গম অনুপাত সুজি কত বলছে? 4:3। এইবার তোমারে বলছে ধান ও গম থেকে উৎপন্ন চাল। দেখো কঠিন করছে, দেখো তুমি এরকম বুঝো, ধান অনুপাত চাল বলে দিচ্ছে 3:2, গম অনুপাত সুজি বলছে 4:3। তোমারে বের করতে বলছে চাল ও সুজির অনুপাত কত। তুমি বের করবা কি? চাল অনুপাত সুজি। তুমি কি বের করবা? চাল অনুপাত সুজি। ব্যাপারটা বুঝছো? এখন তোমারে আরেকটা জিনিস এখানে বলে দিছে, দেখো সমান পরিমাণ ধান ও গম থেকে চাল অনুপাত সুজি কত হবে? চাল ও সুজি অনুপাত কত হবে? সমান পরিমাণ ধান ও গম, দেখো সমান পরিমাণ ধান ও গম, দ্যাট মিন্স আমার
এই দান আর গমের অনুপাত যদি আমি সমান করে ফেলি, তাহলে ওইটা থেকে চাল আর সুজির যে অনুপাত হবে এটাই হবে আমার আনসার। আমার সমান পরিমাণ দান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজি অনুপাত বের করতে হবে। তা আমি কি করব, সমান দান ও গম বলছে না, সমান পরিমাণ দান ও গম, আমি দান আর গমরে সমান করে ফেলবো। দান আর গমরে সমান করলে চাল আর সুজির যে অনুপাত হবে এটাই আনসার। তাহলে আমি কি করব, লিখবো অতএব দান ও গমের অনুপাত সমান করে পাই। দেখো এখন আমি কার কার অনুপাত সমান করবো ভালো মতো বুঝি, একদম ইজি। দেখো দান অনুপাত চাল বলছে, দান অনুপাত চাল। দেখো আমি কার কার অনুপাত সমান করব, দান আর গমের। তাহলে দানের অনুপাত, দেখো দানের অনুপাত এই জায়গায় 3 আর গমের অনুপাত এই জায়গায় 4। দেখো আমি কিন্তু এটা ধারাবাহিক অনুপাত করতেছি না, আমি এখানে দান আর গমের অনুপাত সমান করতেছি। দানের অনুপাত 3, গমের অনুপাত 4। সো অনুপাত সমান করতে হইলে কি করা লাগে, যে দুইটা সমান করবো ওই দুইটার ফার্স্ট টাইম লসাগু বের করবো। 3 আর 4 এর লসাগু 12 হয়, 3 আর 4 এর লসাগু 12 হয়। তাহলে আমি কি করতে হবে, এই জায়গার 3 রে 12 করতে হবে, এই জায়গার 4 রে 12 করতে হবে। ওটা বুঝতে পারছো? আমি দান আর গমের অনুপাত সমান করতেছি। তাহলে দান অনুপাত 4 যে 3 অনুপাত 2 আছে, আমি 3 রে কত করবো, 12 করবো। তাহলে 3 রে কত দ্বারা গুণ দিলে 12 হয়, 4 দ্বারা। তাহলে 3 আর 12 অনুপাত, যেহেতু 3 রে 4 দ্বারা গুণ দিছি, এই 2 রেও 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই জায়গায় কি পাইলাম, 3 আর 12 অনুপাত 4 দুগুণা 8। এরপরে দেখো গম অনুপাত সুজি। এখন দানের যেরকম 12 করছি, লসাগু তো 12, দানের এই 3 রে 12 করছি, গমেরও 4 রে আমার 12 করতে হবে, গমরেও সেম 12 করতে হবে, মানে দান আর গমরে সমান করতে হবে আর কি। তো গমের 4 আছে, 4 থেকে 12 কেমনে হবে, 3 দ্বারা গুণ দিলে 3 আর 12। এটা যেহেতু 3 দ্বারা গুণ দিছি, এটারও 3 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই জায়গায় আমি কি পেলাম, 3 আর 12 অনুপাত 3 3 9। এটা কি বুঝতে পারছো? দেখো দানের অনুপাত 12, গমের অনুপাতও 12, দান আর গমরে সমান করে বেশি। দেখো দানের অনুপাত গমের অনুপাত সমান করে বেশি, দানের অনুপাত গমের অনুপাত সমান করার পরে চাল আর সুজির অনুপাত কত আসছে, দেখো চাল আসছে 8, সুজি আসছে 9। তাইলে সমান পরিমাণ দান থেকে চাল আর সুজি কত বের হইতেছে, দেখো অতএব চাল অনুপাত সুজি কত আসতেছে, চাল অনুপাত সুজি আসতেছে 8:9, 8:9 আসতেছে। দেখো চাল হইতেছে এইটা, সুজি হইতেছে এইটা। আমার দান আর গম সমান করার পরে এই কাহিনীটা হয়েছে। তো আমার তো কোয়েশ্চেনটা এরকমই ছিল যে দান আর গম রে সমান করার পরে, দান ও গম সমান পরিমাণ হতে কিরকম চাল ও সুজি পাবা, এটাই তো চাল ও সুজি অনুপাত বের করতে হচ্ছে। লিখো দান ও গম সমান অনুপাত থেকে চাল আর সুজি অনুপাত হবে 8:9, একদম ইজি। ঠিক আছে, ওইভাবে চিন্তা করে দেখো আমি কি করছে, আমার বলছিল দান আর গমরে সমান করতে হবে, আমি ফার্স্ট অনুপাত গুলা লিখছি। এরপরে দেখছি দানের অনুপাত 3, গমের অনুপাত 4, দেখছি দানের অনুপাত সমান নাই এখনো। আমার কি করতে হবে, দান ও গমের অনুপাত সমান করতেছি। কেন সমান করতেছি, কারণ দান আর গম এই জায়গায় সমান। সমান করার জন্য যেই দুইটা সমান করব ওই দুইটার লসাগু নিতে হবে। আগে যেইভাবে দেখো আমরা আগে এই দুইটারে সমান করতাম, মানে এখানে একটা এখানে একটা সমান করতাম, মনে আছে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে। এটা তো ধারাবাহিক অনুপাত না, এটা আর অন্য একটা জিনিস, দান আর গমের সমান করতে হবে। দান এই জায়গায় আছে, গম এই জায়গায় আছে, সো এই দুইটার লসাগু নিলাম। ওই লসাগুতে হচ্ছে আমার কনভার্ট করতে হবে এখন, যেহেতু সমান করবো। তো এখানে 3 রে এই 12 করতে হবে। আমি জানি 3 রে 4 দ্বারা গুণ দিলে 12 হবে, তাহলে 3 আর 12, এটাও 4 দ্বারা গুণ দিচ্ছি 8 হয়েছে। ঠিক আছে, এই 4 রেও 12 করতে হবে, 4 রে 3 দ্বারা গুণ দিলে হবে 12, 3 আর 12, 3 3 9, 12:9 হবে, 4 অনুপাত সূচি হবে 8:9। এটাই আনসার, আশা করি বুঝতে পারছো। একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4, 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল বের করতে হচ্ছে। দেখো একটা জমির ক্ষেত্রফল 432, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। দ্যাট মিনস কি, এই জমির দৈর্ঘ্য অনুপাত অপর জমির দৈর্ঘ্য, এই জমির প্রস্থ অনুপাত অপর জমির প্রস্থ, এটা সমান এরকম আর কি। এটা বুঝতেছো? শার্টটা তো অনেক ভালো লাগতেছে ক্যামেরার মধ্যে, একটু সাদা তো এই জন্য পরা একটু মুশকিল, আর দেখতে অনেক ভালো লাগতেছে শার্টটা। দেখো শর্ত মতে দেখি, বা তুমি ধরতে পারো, তোমার যেটা বলছে দেখো একটা জমির দৈর্ঘ্য অবস্থার সাথে অপর একটা জমির দৈর্ঘ্য অবস্থার অনুপাত 3:4 এবং 2:5। দ্যাট মিনস প্রথম জমির দৈর্ঘ্য, দেখো প্রথম জমির দৈর্ঘ্য ইকুয়াল টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা সমানই বলছে আমার এই 3:4, এরকমই বলছে। প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ 2:5, এরকমই জিনিসটা। দেখো একটা জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এরকম। তুমি কি করবা,
তুমি লিখবা ধরি প্রথম জমির দৈর্ঘ্য। দেখো প্রথম জমির দৈর্ঘ্যের অনুপাত কত? 3 না? তাহলে প্রথম জমির দৈর্ঘ্যটার আমি 3x ধরে ফেলবো। এরকম x দিয়ে ডিরেক্ট মান ধরা যায় জানো। এখন দ্বিতীয় জমির, দেখো দ্বিতীয় জমির বা এখন প্রথম জমির প্রস্থ কই হবে বলো? প্রথম জমির প্রস্থ বলো, প্রথম জমির প্রস্থ কই হবে? দেখো এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য। প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য, প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে দেখো প্রস্থ কই? প্রথম জমির প্রস্থ হচ্ছে a2, তাহলে প্রথম জমির প্রস্থরে আমি কত ধরতে পারবো? 2x। ঠিক আছে, সেম ভাবে দেখো দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? দ্বিতীয় জমির দৈর্ঘ্য হইতেছে আমার কত বলে দিছে? দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে আমার কত? দ্বিতীয় জমির দৈর্ঘ্য অনুপাত প্রস্থ। দ্বিতীয় জমির দৈর্ঘ্য বলছে আমার এইটা, এটা প্রথম জমির দৈর্ঘ্য, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x। আচ্ছা প্রস্থ যেটা আছে বুঝছো, দৈর্ঘ্যে তো x ধরছি, প্রস্থটারে y ধরে ফেলি, প্রস্থটারে y ধরে ফেলি ভালো হবে। প্রথম দৈর্ঘ্য এবং প্রস্থ তো সেম অনুপাত না, তোমার প্রথম জমির দৈর্ঘ্যে 3x ধরছি, প্রথম জমির প্রস্থরে y ধরছি। দেখো দৈর্ঘ্যে x ধরলে আমরা প্রস্থরে y ধরি না, তো ওইভাবে 2:5 বলছে, তাহলে এটা প্রস্থ 2y ধরলাম। ঠিক আছে, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x। ঠিক আছে, এখন দ্বিতীয় জমির প্রস্থ কি হবে? প্রস্থ তো y, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে এই যে 5 অনুপাত 5, তাহলে 5y হবে। তাহলে দেখো প্রথম জমির ক্ষেত্রফল কি হবে? তুমি আমারে বলো প্রথম জমির ক্ষেত্রফল কি হবে? প্রথম জমির দৈর্ঘ্য ইন্টু প্রথম জমির প্রস্থ, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য 3x ইন্টু প্রথম জমির প্রস্থ কত? 2y, গুণ দেও, তাহলে 3 দুগুণা 6xy। এটা কি? এটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল। সেম ভাবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করো, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে? দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x ইন্টু দ্বিতীয় জমির প্রস্থ, এটাই তো, গুণ দেও, 4 5 20xy। ঠিক আছে, এখন দেখো আমারে বলে দিছিল এই প্রথম জমির ক্ষেত্রফল 432, এটা জমির ক্ষেত্রফল 432, ওই জমির দৈর্ঘ্য অবস্থার সাথে আর একটা জমির দৈর্ঘ্য অবস্থা তুলনা করছে। তাইলে এই জায়গায় যে প্রথম জমির ক্ষেত্রফলটা বের করছি 6xy, এটা মূলত কি? এটা মূলত এই 432। ঠিক আছে, প্রথম জমির ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে লিখো, শর্ত মতে এই প্রথম জমির ক্ষেত্রফল যে 6xy বের করছি, এই 6xy সমানই হচ্ছে এই 432। বলো বুঝতে পারছো? এই 6xy সমানই হচ্ছে আমার 432। তাহলে এখান থেকে xy সমান কত পাবো? 432 আছে, 6 দ্বারা ভাগ দিলে কিন্তু xy মান পেয়ে যাবো। আর xy পেয়ে গেলে কিন্তু এই জায়গায় বসে গেলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখছো 432 ভাগ 6 পাইলাম 72। তাহলে লিখো অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল, অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল। বলো দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে? 20xy না, এই যে 20xy, 20xy, তো 20 ইন্টু xy এর মান কত বলছে? বলো xy এর মান বলছে 72, এই 72 বসাও, এই যে পেয়ে গেলাম 20 ইন্টু 72, আনসারটা চলে আসবে 1440 আসছে। এটা বুঝছো? বর্গমিটার, তাহলে এটা আনসার হবে বর্গমিটার। শেষ, এটাই আনসার। জাস্ট ট্রিক্সে খেলবে। এরকম সেম আর একটা মেথড আছে, এটা তুমি করবা। এই যে সেম একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর বসে। দেখো প্রদত্ত আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গমিটার? মনে রাখবা 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে 12 হেক্টরে 12,000 বর্গমিটার আসবে। 12,000 নেই, 1 হেক্টরে, হ্যাঁ 12 হেক্টরে 12,000 বর্গমিটার আসবে। হ্যাঁ 1 হেক্টর যদি 10,000 হয়, তাহলে 12 হেক্টর 12 ইন্টু 10,000 হবে, তাহলে হবে 1,20,000 হবে। ঠিক আছে, এই যে এটা কোন নাম্বার আনসার? প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 1,20,000। এরপরে বসে অপর জমিটির ক্ষেত্রফল বের করতে। দেখো এই যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 12,000 বলছে, বুঝছো? 12,000 এবং কোণের দৈর্ঘ্য 500 বলছে। আচ্ছা যাই হোক, কোণের দৈর্ঘ্য যেটা বলছে এটা বলুক। কত হইতেছে তোমারে বলে দিছে, ওই জমির দৈর্ঘ্য, বুঝছো, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য অবস্থায় অনুপাত 3:4 এবং 2:3 অপর জমির ক্ষেত্রফল। সেম এটার মতো কোয়েশ্চেন না? বলো সেম এটার মতো কোয়েশ্চেন না? আমার এটাতে ক্ষেত্রফল বড় দাও আর কি, এটা জমির দৈর্ঘ্য অবস্থার সাথে অপর একটা জমির দৈর্ঘ্য অবস্থায় অনুপাত এরকম। সো এটাও পারবা। তুমি কেমনে ধরবা? কত আর পাইলাম, কত তুমি পেয়ে যাবে, এটা তো আমি বুঝতেছি, নো প্রবলেম। তোমার 1 হেক্টর যদি 10,000 হয়, তাহলে এটা কি হবে? 12 হেক্টর আয়তাকার জমির ক্ষেত্রফল, তাহলে এটা হবে 1,20,000। 1 হেক্টর যেহেতু 10,000, বুঝতেছো?
খ নাম্বার অপর জমির ক্ষেত্রফল বের করতে হচ্ছে, তুমি আগের মতো করবা, এটা আই থিঙ্ক সমাধান করতে পারবা, বুঝছো? এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির দৈর্ঘ্য, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির প্রস্থ, এটা দ্বিতীয় জমির প্রস্থ। তো প্রথম জমির দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ হবে 2y, ক্ষেত্রফল হবে 6xy। সেম ভাবে করবা, এইটা যেইভাবে করছি সেম ভাবে এটা করবা। সো এটা দেখে অপর জমির ক্ষেত্রফল বের হবে। সো অপর জমির ক্ষেত্রফল কত বের হবে জানো? অপর জমির ক্ষেত্রফল বের হবে, ভাই তোমারে বলে দিই, অপর জমির ক্ষেত্রফল বের হবে 12x 24, 2,40,000। অপর জমির ক্ষেত্রফল বের হবে 2,40,000। এটা পারবা। শুধু প্রদত্ত জমির প্রস্থ, মানে এই যে জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণ 500, এই জমির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হচ্ছে। দেখো প্রদত্ত জমিটির প্রস্থ বের করতে হচ্ছে, প্রস্থ, এটাতে একটা এসএল খাইতে হবে। দেখো প্রদত্ত জমির প্রস্থ যখন বের করতে যাবা, প্রদত্ত জমির প্রস্থ যখন বের করতে যাইবা, তুমি দেখো অলরেডি লিখতে পারবা খতে পাই। দেখো এই যে এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা তুমি 3x ধরবে, এটা প্রথম জমির প্রস্থ, প্রস্থটা 2y ধরবা, ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 6xy আসবে। তাহলে খতে তুমি এটা পাবা যে এই 6xy প্রথম জমির ক্ষেত্রফল। এই প্রথম জমির ক্ষেত্রফলটা কত বলো? প্রথম জমির ক্ষেত্রফল এই যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর। এই 12 হেক্টর মানে হচ্ছে 12 ইন্টু 1 হেক্টরে 10,000, তাহলে 12 ইন্টু 10,000 মানে 1,20,000 এটা আসবে। আর এই যে তোমার এই শর্ত মতো এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির প্রস্থ, দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে এটা আমার প্রথম জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে আমার ক্ষেত্রফল আসে। তাহলে এই 6xy সমান 1,20,000, এটা তুমি খতে পাবা, খত আর করতে পারবা। এবং আরেকটা জিনিস দেখো, এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার বলছে, ঠিক আছে? এবং আবার কর্ণর সূত্র কি বলো? কর্ণ সমান কি বলো? কর্ণ সমান হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ কি? আয়তের কর্ণ। এই যে ঝামেলা করতেছে বোর্ড। আয়তক্ষেত্রের কর্ণ বলো, আয়তের কর্ণের সূত্র কি? আয়তের কর্ণের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে √, 3x স্কয়ার প্লাস প্রস্থ হচ্ছে 2y স্কয়ার, এটা হবে কর্ণ, এটা হবে কর্ণ। তাহলে তুমি ভালো মতো বুঝো, শর্ত মতে আমার কি বলে দিছে, এই যে কর্ণ, যেটা কর্ণ √, 3x স্কয়ার, আমাদের প্রস্থ বের করতে বলছে। প্রস্থ মানে কি? দেখো প্রস্থ মানে কি ওয়াই বের করব, প্রস্থ মানে কি ওয়াই বের করব। প্রদত্ত জমিটির প্রস্থ শর্ত মতে কি বলা দিছে, এই 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এই যে কর্ণ, প্রদত্ত জমির কর্ণের দৈর্ঘ্য 500 বলে দিছে, এটা সমান 500, মানে এটা বলে দিছে। এখান থেকে যদি হিসাব করো কি পাও, উভয় পক্ষ করে বর্গ করো, রুট উঠে যাবে। রুট যদি উঠে যায়, দেখো 3x স্কয়ার মানে হচ্ছে 9x স্কয়ার, 2y স্কয়ার মানে হচ্ছে 4y স্কয়ার, ঠিক আছে? উভয় পক্ষ করে বর্গ করছি, বা এরকম আছে মনে করো, এরকম আছে, তো উভয় পক্ষ করে যদি বর্গ করো তাহলে এই রুট উঠে যাবে। রুট উঠলে উভয় পক্ষে বর্গ হইল আর কি, এটা 500 স্কয়ার হয়ে যাবে, 500 স্কয়ার হয়ে যাবে। তো এটারে বর্গ করলে কত আসে? 500 স্কয়ার করলে কত আসে তো বলো? 500 স্কয়ার এটা করলে আসবে এরকম 2,50,000। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এটা লেখা যায় এরকম, দেখো 3x হোল স্কয়ার, এইভাবেই থাকে। এটা 9x স্কয়ার 4x স্কয়ার না লিখে এইভাবেই লিখি, দেখো 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এরকমই থাকে। তাহলে একটা কাজ করতে পারবো, কাজটা হইতেছে এইটারে বিদুল স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রতে যাবে। স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান আমার 2,50,000 বলছে, ঠিক আছে? 2,50,000 বলছে। এখন দেখো এটা দেখে আমরা কি পাবো, এটা কোনো মতে ওয়াই কি বের করা যায় না, কঠিন হয়ে যায়, বাট চাইলে এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবে। দেখবা ওয়াই বের করতে চাই, তাই না? তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসে দিলে তো কাম হয়ে যেত, এত কষ্ট করার দরকার নাই। দেখো আমি কি করব, 6xy সমান 12, 1,20,000 পেয়েছি, এটা তো তুমি বুঝছো। তাহলে এটা থেকে আমি একটু ইয়ে করার ট্রাই করি। তো এটা থেকে দেখো এক্স সমান আমরা কি পাবো, এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এক্স সমান পাবো 1,20,000, এই জায়গায় আছে, ভালো মতো বুঝো।
6y নিচে ভাগ হয়ে যাবে, তাই না? তো এখান থেকে হিসাব করো, 1,20,000 ভাগ 6, ওইটা আসবে অনলি 20,000, উপরে আসবে অনলি 20,000, নিচে থাকবে ওয়াই। তো তুমি এক্স এর জায়গায় 20,000 বাই ওয়াই লিখতে পারবা। এটা কি বুঝতে পারছো? এটারে মনে করো আমি 3 নং সমীকরণ ধরলাম, এটা সমীকরণ ধরলাম বা একটা মান পাইছি এক্স এর জায়গায়, ভালো মতো বুঝো, এক্স এর জায়গায় আমি এটা লিখতে পারবো। আমার দরকার কি জ্যামিতির প্রস্থ বের করা, ওয়াই বের করা। এখন দেখো শর্ত মতে আমি এটা পাইছি, তাই না? এটা যদি পাই তাহলে উভয় পক্ষের স্কয়ার করার পরে আমি এটা লিখতে পারবো 9x স্কয়ার। এখানে কি 2y স্কয়ার আছে, এটা হয়ে যাবে 4y স্কয়ার। এখানে 500টা হয়ে যাবে 2,50,000, স্কয়ার করছি, উভয় পক্ষের বর্গ করছি, ঠিক আছে? আর এগুলা জাস্ট তার মতো হিসাব হয়েছে। তাহলে 9 ইন্টু, বলো এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারবে? এটা লিখতে পারবা 20,000, অনেক বড় মেথ হয়ে যাবে, 20,000 ডিভাইডেড বাই ওয়াই। এক্স এর জায়গায় এটা লিখতে পারবা, এই জায়গায় স্কয়ার আছে, প্লাস 4y স্কয়ার, এখানে আছে 2,50,000। তাহলে 9 ইন্টু, ব্রো এটারে স্কয়ার করলে তো মরে যাব, 20,000 স্কয়ার মানে কত? ইস, বেশি বড় হয়ে গেছে রে। এরকম মেথ যদি করতে যাই পুরো নাই হয়ে যাবে, এটা বেশি বড় হয়ে যায়, এইভাবে বেশি বড় হয়ে যায়। আমি এইভাবে না, আমার আগের মতোই করি, ঠিক আছে? এইভাবে না, বেশি বড় হয়ে যায়, এইভাবে না, আমাদের আগের মতোই করি। আগে তো একটা ফিনিশিং দিয়ে গেছিলাম, দেখো এইভাবে আর কি তোমার হিসাব মিলাইতে কষ্ট হয়ে যাবে। ওইভাবে করে স্কোয়ার করি, আর এটা যেরকম আছে ওইভাবে রাখতেছি, 3x স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, এটা সমান আসলো 2,50,000, ঠিক আছে? লম্বা আছে মেটটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে 2 ইন্টু 3x ইন্টু 2y, এই জায়গায় কি আছে 2,50,000। এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো 3x প্লাস 2y স্কোয়ার আছে এই জায়গায়, মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে এখানে পেলাম 12xy, এটা সমান কি 2,50,000। তাইলে এখান থেকে আমরা কি পাবো বলো? এই 3x প্লাস 2y হোল স্কোয়ার, এটা সমান পাবো 2,50,000 আছে, মাইনাস 12xyটা প্লাস 12xy হয়ে গেল। তাহলে খেয়ে নিতে হবে, দেখো 3x প্লাস 2y হোল স্কোয়ার ইজিক্যাল টু 2,50,000, ঠিক আছে? তার জায়গায় 12 ইন্টু এই যে xy এর একটা মান পাইতে পারি এই জায়গা থেকে। দেখো এই জায়গা থেকে একটা xy এর মান বের করি, xy সমান আসবে 1,20,000, তো আছেই, 6টা ভাগ হয়ে আসবে, তো এখান থেকে পাবা অনলি 20,000। xy এর জায়গায় তুমি 20,000 পাবা, ঠিক আছে? xy এর জায়গায় কি পাবা? xy এর জায়গায় 20,000 লিখতে পারবা। এটা যদি হিসাব করো 3x প্লাস 2y, পুরোটা হিসাব করো, 2,50,000 প্লাস 12 ইন্টু 20,000, পুরোটা যোগ করলে কত আসবে? 49, শূন্য হচ্ছে 4টা, এটা পাবা। তাহলে 3x প্লাস 2y এর মানে এখান থেকে বের করতে হবে। দেখো 3x প্লাস 2y কি আসবে? স্কোয়ারটা রুট ওভার হয়ে যাবে 49, ওর এখানে এই জিরোগুলো আছে, তাহলে এটা হিসাব করো, রুট ওভার আনসার 700 আসবে। দেখো এই যে পেয়ে যেতে 3x প্লাস 2y সমান আসলো 700। এখন দেখো 3x প্লাস 2y পেয়েছি 700, এটার মনে করো আমি 1 নং সমীকরণ ধরলাম। আমার দরকার হচ্ছে y বের করা, প্রস্থ বের করা। y কেমনে বের করা যায়? তখন আমি যদি কোনো মতে 3x মাইনাস 2y বের করতে পারি, তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ করবো, হিসাব নিকাশ করলে আমার y এর মান চলে আসবে বা x এর মান চলে আসবে। আমরা একটু 3x মাইনাস 2y বের করা ট্রাই করবো। আমরা লিখে অতএব 3x মাইনাস 2y হোল স্কোয়ার, বা আমরা এরকম জানি বের করতে পারি না, a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বি বের করি। তো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এটা সমান লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা সবাই জানি। বলো a প্লাস বি হোল স্কোয়ার সমান, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান, আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বলো এটা আমরা জানি কিনা? অবশ্যই জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস বি ভালো মতো বুঝো, 3x প্লাস 2y এটার মান কত? 700। এই যে 700 আছে, এই যে 700
উপরে স্কোয়ার আছে মাইনাস 3 আর 12, 12 দুগুণা কত 24, তাহলে এই জায়গাতে আমরা পাইলাম 24xy। তাহলে এখান থেকে দেখো 700 স্কোয়ার মানে কত 49 দিয়ে হচ্ছে 4টা শূন্য মাইনাস 24 ইন্টু xy এর মান হচ্ছে 20,000। তো এটা হিসাব করি আমরা একটু, কত আসে দেখো 49 4টা শূন্য মাইনাস 24 ইন্টু 20,000, এটা আসতেছে 10,000 অনলি, 10,000 আসলো। এদের যদি 10,000 আসে, এটা কি আসছে বলো, এটা আসছে 3x মাইনাস 2y হোল স্কয়ারের মান। তাহলে আমরা যদি 3x মাইনাস 2y যদি বের করতে চাই, বলো বুঝো, আমরা যদি 3x মাইনাস 2y বের করতে চাই, তাহলে স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট ওভার 10,000 হবে, আর রুট ওভার 10,000 মানে কত 100। তাহলে দেখো অতএব 3x মাইনাস 2y এটা সমান আমরা পাইলাম 100, এটা দিলাম 2 নং সমীকরণ। দেখো এখানে আছে 3x প্লাস 2y, এখানে আছে 3x মাইনাস 2y। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, দেখো 1 নং থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করতেছি, 1 নং সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y, এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে দেখো এগুলোর চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 3x প্লাস 2y হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এবারে দেখো 1 নং সমীকরণের ডান পাশে ছিল 700, 2 নং সমীকরণের ডান পাশে আছে 100, এই দুইটা বিয়োগ হইল, 3x এ কাটা, এই জায়গায় পাবা 4y, 4y সমান 600, এখান থেকে y ইকুয়াল টু পাবা 600 ডিভাইডেড বাই 4 ভাগ হয়ে গেল, তাহলে 600 বুঝছো 600 ভাগ 4, এটা পাইলাম হচ্ছে আমরা 150। কত পাইলাম আমরা? পাইছি 150। y এর মান কত পাইছি বলো? y এর মান পাইছি আমরা 150, এটাই आंसर। y এর মান কত পাইছি? y এর মান পাইছি 150, এটাই आंसर। বুঝছো? আমার প্রস্থ বের করতে বলছিল, যে প্রস্থ বের করে ফেলছি y 150, তার মানে প্রস্থ কত? প্রস্থ তো y ধরছিলাম। আচ্ছা এখনো প্রস্থ বের হয় নাই টোটাল, তাহলে কত হবে প্রস্থ? প্রস্থ বলতে শুধু y না কিন্তু, দেখো আমারে বলছে প্রদত্ত জমির প্রস্থ, তাহলে প্রদত্ত জমির প্রস্থ কি ভাই? প্রদত্ত জমির প্রস্থ তো এইটা 2y, এটা প্রথম জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির প্রস্থ, তাহলে প্রদত্ত জমির প্রস্থ কিন্তু 2y, এটা বুঝতে হবে। তাহলে প্রস্থ দেখো, প্রদত্ত জমির প্রস্থ, প্রস্থ কি হবে 2y, তাহলে 2 ইন্টু y এর মান কত বলো? y এর মান দিয়েছে 150, এখানে পাইলাম 300। প্রদত্ত জমির প্রস্থ কত পাইলাম? 300, আই থিঙ্ক বুঝতে পারছো। ঠিক আছে না? ঠিক আছে। এখন দেখো, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে, তাদের ঋণের অনুপাত। দেখো এটা হুদাই পরীক্ষায় আসবে না, এটা 100% আসবে না, তারপরে কি আমি করাই দিব? তোমরা বললে করাই দিতে পারি। জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10, আচ্ছা তোমাদের তো আমি 3.5 করে দিছি ভাই, 3.5 যদি করে দেই তাহলে এটা পারার কথা। তুমি একটা কাজ করবা, জেমি ও সিমি, জেমির টাকা ধরবা x, সিমির টাকা ধরবা y, মানে জেমির আসল ধরবা x, সিমির আসল ধরবা y, মানে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ নিছে। ঠিক আছে, এখন জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা পাইছে সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে সেম টাকা সুদ করে। এই দেখো জেমির ধরবা, এরকম ধরবা, দেখো দড়ি বসে না, তাদের ঋণের অনুপাত, তারা কত টাকা ঋণ নিচ্ছে, একজনেরটা x আরেকজনেরটা y ধরছি। তাহলে জেমির ক্ষেত্রে কি হবে বলো? মুনাফা আসলের সূত্র কি বলো? মুনাফা আসল a সমান কি? মুনাফা প্লাস আসল, তাই না? এটাই তো সূত্র। তাহলে i সমান p nr, আর এখানে p আছে, তো p কমন নিলে 1 প্লাস nr পাই, এরকম না? এটা হচ্ছে মুনাফা আসল, i প্লাস p, এটাই তো মুনাফা আসল, এটাই তো মুনাফা আসল i প্লাস p। তাহলে লিখো জেমির 2 বছর পর মুনাফা আসল, মুনাফা আসল কত হবে? জেমির 2 বছর পর মুনাফা আসল কত হবে? জেমি ধরছি আমরা x টাকা নিছে ব্যাংক থেকে, ঠিক আছে? তাহলে এই যে মুনাফা আসল কি? i প্লাস p, তাই না? কারণ এর সূত্রটা এক্সপ্লেন করে বলে, i হচ্ছে pnr প্লাস p আছে, তাহলে p ইন্টু 1 প্লাস nr, এটাই হচ্ছে মূলত মুনাফা আসলের সূত্র। তাহলে মুনাফা আসল হবে p ইন্টু 1 প্লাস nr,
কেন দেখো সে এক্স টাকা নিছে, ভালো মতো বুঝো, সে এক্স টাকা নিছে 1 প্লাস কত বছর, জেমি জেমি 2 বছর পর, হ্যাঁ, আর তারা 10% সল মুনাফা নিছে, এটা হচ্ছে তাদের মুনাফার হার। তাই সে হচ্ছে 2 বছর পর মুনাফার হার হচ্ছে 10%, 10% মানে কি 100/10, ওটা বুঝছো, বা এখানে 10%ই লিখি, নো প্রবলেম। তো এই পুরোটা যদি হিসাব করো কত পাও, এক্স ইন্টু 1 প্লাস দেখো 2 ইন্টু 10% মানে কি 100/10, 10 5 দুগুণা 10, তাহলে এখানে তুমি হিসাব নিকাশ করলে দেখো এক্স ইন্টু 1 প্লাস এই জায়গাটাতে হিসাব নিকাশ করলে পাবা 10 হইল 5, মানে 1/5 পাবা, কি পাবা 1/5, বলো এই জায়গায় কি পাবো 1/5। এবার দেখো এক্স ইন্টু এখানে 5 যদি লসাগু নাও 5 থেকে 5 পরে 1 আছে, টোটাল কি পাইতেছি, টোটাল আমরা পাইতেছি 6x/5, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে জেমির 2 বছর পর মুনাফা আসল। সেম ভাবে তুমি সুমিরটা বের করবা, সুমির কত বছর, জেমির 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে, সুমি 3 বছর পর মুনাফা আসলে তত টাকা সুদ করে। তাহলে সুমির 3 বছর পর মুনাফা আসল, সুমির 3 বছর পর মুনাফা আসলটা বের করো কেমনে, সেম পি ইন্টু 1 প্লাস এন আর, তাই না? একটু তাড়াতাড়ি করি, দেখো সুমির টাকা হচ্ছে ওয়াই, তাহলে 1 প্লাস এখানে এন এর মান 3 আর হচ্ছে 100/10, তাই না? তাহলে এই জায়গায় হিসাব নিকাশ করো ওয়াই ইন্টু 1 প্লাস এখানে হবে 3/10, ঠিক আছে? তো এই জায়গায় যদি লসাগু নাও দেখো এখানে হিসাব করলে 10 থাকবে নিচে, উপরে পাবা 13, ঠিক আছে? আলটিমেটলি তুমি 13 বলতে কি পাবে, 13টা পাবা, দেখাই 10 প্লাস 3 আছে, তাহলে উপরে পাইলাম 13, নিচে পাইলাম 10, সাথে আছে ওয়াই, ঠিক আছে? তো দেখো তুমি ভালো মতো বুঝছো, জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে সেম টাকা সুদ করে। তো আমি জেমির 2 বছর পর মুনাফা আসল পাইছি এটা, সুমির 3 বছর পর মুনাফা আসল পাইছি এটা, দ্যাট মিনস তারা সেম টাকা সুদ করে। দ্যাট মিনস এইখানে যত টাকার পরিমাণ আছে এইখানেও টাকার পরিমাণ সেম, মানে এটা সমান এইটা। 2 বছর পর জেমি যেটা সুদ করে, সুমি 3 বছর পর সেম টাকা সুদ করে, দ্যাট মিনস এই দুইটা পরস্পর সমান। তাহলে লিখবা শর্ত মতে, কি লিখবা শর্ত মতে, বলো শর্ত মতে কি, শর্ত মতে হইতেছে এই যে এখানে যে 6x/5 আছে এটা সমান আমার এই 13/10y, 13y/10, যাই হোক। তো এখানে কাটাকুটি করা যায়, দেখো এখানে x এ তার জায়গায় রাখছি, y যদি এই জায়গায় আসে ভাগ হয়ে আসবে, x তার জায়গায় আছে, y যদি এই জায়গায় নিচে ভাগ হয়ে আসবে। এখানে 13/10 আছে, এই 6/5 ওই পাশে গুণ হয়ে গেছে, 5 উপরে যাবে 6 নিচে যাবে, মানে গুণ হয়ে গেলে উল্টে যাবে, দেখো এটা ওই পাশে গেলে উল্টে যাবে, উল্টাই ফেলছে। তাহলে x/y কি পাইতেছি বলো, এখানে দেখো 5 দুগুণা 10, তাহলে উপরে পাইতেছি 13, নিচে পাইতেছি 6 দুগুণা 12। তাহলে এখান থেকে যদি অনুপাত বের করতে চাই তাহলে দেখো x ভাগরে অনুপাত দিলাম y যেগুলো কি হবে সেম, এখানে 13, x এর অনুপাত 13, y অনুপাত 12, 13:12 হইল, x অনুপাত y সমান 13:12। দেখো আমার এইটা বের করতে বলছিল তাদের ঋণের অনুপাত কত। তবে আমি জেমির ঋণ ধরছিলাম x টাকা, সিমির ঋণ ধরছিলাম y টাকা, মানে আসল আর কি, তাদের এত টাকা ঋণ নিছিল, তাদের ঋণের অনুপাত হচ্ছে 13:12, শেষ, x অনুপাত y বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে ম্যাথটা শেষ। আসলে এটা সলভ করতে হচ্ছে, দেখি তো একটু পারি কিনা। প্রথমে ক নাম্বারটা, একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার, ভালো মতো বুঝো এটা বলছে। তো ত্রিভুজটি অঙ্কন করে এবং কোন বেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। তো একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এটা বলছে, তাই না, 1:12:13। এখন কোন বেদে ত্রিভুজটা কি ধরনের এটা তোমার বের করতে বলছে, তাই না? ওকে, আচ্ছা 5:12:13 বলছে, এখানে ভুল লিখছি, এটা 5 হবে, 5:12:13। তাহলে ত্রিভুজটি অঙ্কন করে এবং কোন বেদে ত্রিভুজটি কি ধরনের। আচ্ছা পরিসীমা 30 সেন্টিমিটার বলছে, ভালো মতো বুঝো, পরিসীমা 30 সেন্টিমিটার। তাইলে তুমি এগুলা কেমনে করবা, দড়ি বাহুগুলো যথাক্রমে, দেখো তোমার যে বলছে
ভালো মতো বুঝ, তোমার যে বলছে এটা ত্রিভুজের বাহুগুলো অনুপাত 5:12 তাহলে তুমি বাহুগুলা ধরবে, একটা 5x, এটা 12x, আর একটা বাহু হবে 13x। তাহলে পরিসীমা 30 বলছে, মানে কি শর্ত মতে এই বাহুগুলার যোগফল, এই 5x প্লাস 12x প্লাস 13x এগুলার যোগফল দিতেছে আমার 30, তাই না? তাহলে এখান থেকে দেখো পুরোটা যোগ করো, 5 প্লাস 12 প্লাস 13 30 আসছে, তাহলে 30x সমান 30 আসলো, x সমান আসলো 1, x সমান যদি 1 আসে তাহলে অতএব বাহুগুলো যেরকম কত হবে, বাহুগুলো হবে এই যে একটা হবে 5, একটা হবে 12, আর একটা হবে 13। কেমনে? x যেহেতু 1 বসে তার কোনো চেঞ্জ হবে না। তাহলে 5, 12, 13 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেমনে? দেখো এখানে 13 স্কয়ার সমান পাবা, দেখো দেখো এখানে আমরা কি পেতেছি, দেখো এখানে, আর এটা যেভাবে বলছে 5, 12, 13 দিয়ে তুমি অঙ্কন করবা, দেখবা এরকমই আসবে, এই যে এরকম আসবে, এটা 5, এটা 12, এরকম 13, তুমি জাস্ট সেন্টিমিটার দিয়া অঙ্কন করে ফেলবা, ত্রিভুজ অঙ্কন তো আর জানো, ঠিক আছে? তুমি এই বাহুগুলো অঙ্কন করে ফেলবা, আর এটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এখানে দেখো 5 স্কয়ার যোগ 12 স্কয়ার, দেখো এই যে কোনো দুইটা বাহুর স্কয়ার করতেছি, ছোট দুইটা, তাহলে 25 প্লাস 12 স্কয়ার মানে কি 144, কত আসছে 169 আসছে। আবার আবার এই যে তৃতীয় বাহু যেটা আছে 13, এই 13 স্কয়ার সমান 169, তাহলে তুমি ভালো মতো দেখো এখানে কি পাইতেছি, এখানে আমরা এটা পাইলাম যে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার এটা সমান আমার 13 স্কয়ার আসে। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে যেহেতু এইভাবে মিলছে তাহলে কি অতএব সমকোণী ত্রিভুজ, কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজেরই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, মানে একটা বাহুর স্কয়ার করলে অপর বাহু দুইটা স্কয়ারের সমষ্টি সমান হয়ে যায়। এরপরে যেটা বলছে এই যে এইটা ইম্পর্টেন্ট, দেখো আমরা বাহুগুলা পেয়ে গেছি, ত্রিভুজের বাহু পেয়েছি 5, 12 আর 13, বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বৃহত্তর বাহু হচ্ছে 13, দৈর্ঘ্য 13, এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে, তাহলে ক্ষুদ্রতর বাহু হবে 12, প্রস্থ যেহেতু ধরতে হবে, প্রস্থ 12, তাহলে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করে দেবো। ফার্স্ট এটা জাস্ট স্টেপ বাই স্টেপ করতে হবে। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরছি, তাহলে অতএব আমার যে আয়তক্ষেত্রের ফার্স্টে যে আয়ত আছে না, এই আয়তের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পাইছি আমি 13, প্রস্থ কত পাইছি, প্রস্থ পাইছি 12, আমার এটা বসে। ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরতে হচ্ছে, এবং ক্ষুদ্রতর বাহু তো 5, তাহলে প্রস্থ হবে 5, এই যে ভুল করে গেছিলাম, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ, তাহলে প্রস্থ হবে 5। এখন বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে, তাহলে লিখো তো এই আয়তক্ষেত্রের কর্ণ কি হবে, কর্ণ হবে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, ওটা বুঝছো, √ দৈর্ঘ্য স্কয়ার যোগ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, কত আসলো, এটা আসলো হচ্ছে 13.93, কত আসছে, কর্ণ আসছে 13.93 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে দিলাম, কর্ণ কত আসছে 13.93 সেন্টিমিটার, একক দিয়ে যে এখানে সেন্টিমিটার দিও, পরিসীমা সেন্টিমিটার ছিল, এগুলো সেন্টিমিটারে আসবে, বুঝছো? তোমার এগুলো সেন্টিমিটার দিও আর কি, এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, ওকে। এটা হচ্ছে কর্ণ। তো আমার বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ কত পাইছি, কর্ণ পাইছি 13.93, বলছে এই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, দেখো এই আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু হবে বর্গের, এই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, দেখো তাইলে আয়তক্ষেত্রের, দেখো এই আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গের বাহু সমান বলছে, তাহলে লিখো যেহেতু আয়তক্ষেত্রের, এখানে আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের বাহু বলছে, যেহেতু বর্গক্ষেত্রের বাহু এরকম যেহেতু বলছে, আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের বাহু যেহেতু বলছে, তাহলে বর্গের বাহু হবে, এই যে বর্গের বাহু হবে, বর্গের বাহুটাই হবে আয়তক্ষেত্রের কর্ণ 13.93 সেন্টিমিটার, 13.93 সেন্টিমিটার, এটা হবে বর্গের বাহু। আমাদের বলছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো দেখো আমি আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গের বাহুটা লিখে ফেছি, বর্গের বাহু পেয়ে গেছি। তো বর্গের বাহু যদি পেয়ে যাই, আমারে বলছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে বর্গের ক্ষেত্রফল বের করে ফেলি, হয়ে গেছে। অতএব বর্গের ক্ষেত্রফল
বলো বর্গের ক্ষেত্রফল কি হবে? এই যে বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কয়ার, তাহলে এটা হিসাব করলে পেয়ে যাবে 13.93 স্কয়ার। এটা কত আসতেছে? 194.049, এটা এত বর্গ সেন্টিমিটার। শেষ, আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? এই টাইপের ম্যাথ করাইছি, সো এটা তোমার হোমওয়ার্ক করা উচিত, না পারার কিছুই নেই। একদিন কোনো ক্লাসে উপস্থিত শিক্ষার্থী অনুপাত 1:4, অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে। দেখো, অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে। তোমার একটা ক্লাসে অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1:4 বলছে, তুমি কি করবা? তুমি বলবা দড়ি অনুপস্থিত শিক্ষার্থী। বলো অনুপস্থিত শিক্ষার্থী, ভালো মতো বুঝো। অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হবে এটার সাথে x ধরবা, 1x মানে xc। অনুপস্থিত শিক্ষার্থী হবে x, আর উপস্থিত শিক্ষার্থী হবে দেখো উপস্থিত শিক্ষার্থী অনুপাত 4, তাহলে উপস্থিত শিক্ষার্থী হবে 4x। বলছে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করবো, তাহলে আমরা একটু মোট শিক্ষার্থী বের করে দেখি কত আসে। দেখো মোট শিক্ষার্থী কত আসবে? মোট শিক্ষার্থী আসবে তোমার, এই যে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থী মিলে এই তো মোট শিক্ষার্থী, 5x আসলো। এখন আমারে বলছে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে, তাইলে লিখবা এই যে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী, অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর, অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত বলছে না? শতকরা বের করার ক্ষেত্রে তোমার কি করতে হবে জানো? তোমার কি করতে হবে পার্সেন্টে বের করার ক্ষেত্রে? দেখো তুমি অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত বের করতে চাইতেছো, তুমি কি বের করতেছো? অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত, তাইলে এটারে বের করতে চাইতেছো, যেটারে বের করতে চাইতেছো ওই যে অনুপস্থিত শিক্ষার্থী, এটারে দিবা উপরে। মোট শিক্ষার্থীর শতকরা বের করতে চাইতেছো, মানে অনুপস্থিত শিক্ষার্থীটা মোট শিক্ষার্থীর শতকরা কত অংশ, ওই মোট শিক্ষার্থীরে দিবা নিচে। মোট শিক্ষার্থী হচ্ছে 5x ইন্টু 100%, ঠিক আছে? যেইটার শতকরা বের করতেছো, অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা বের করতেছি ওইটা উপরে, এবং যার এই যে মোট শিক্ষার্থী শতকরা কত, যার শতকরা বের করতেছো সে হবে নিচে। মানে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী শতকরা, তুমি এটা দেখলেই বুঝবা অনুপস্থিত শিক্ষার্থীটা মোট শিক্ষার্থী শতকরা কত আমি বের করতেছি, তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপরে, মোট শিক্ষার্থীটা নিচে। এটা কাটা, আনসার আসবে 20%। উফ, অনেক টায়ার্ড হয়ে গেছি। 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:3 মোট শিক্ষার্থীর কথা। দেখো আমারে বলছে, দেখো আমরা অনুপস্থিত শিক্ষার্থী দেখো অনুপস্থিত শিক্ষার্থীরা পাইছিলাম কত? x, আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত পাইছিলাম? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাইছিলাম 4x। কহতে বলছে 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে, ঠিক আছে? তাইলে দেখো 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হইতো 1:9। তাই তুমি ভালো মতো বুঝো, 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয়, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থী বাড়বে। দেখো উপস্থিত শিক্ষার্থী হবে কত হবে তখন? আগে ছিল উপস্থিত 4x, এখন 5 জন শিক্ষার্থী যদি আরো উপস্থিত হয় তাহলে এটা 5 জন বাড়বে, উপস্থিত শিক্ষার্থী 5 জন বাড়বে, এবং অনুপস্থিত শিক্ষার্থী ভালো মতো বুঝো, অনুপস্থিত শিক্ষার্থী 5 জন কমবে। উপস্থিতি 5 জন বাড়লে অনুপস্থিত শিক্ষার্থী 5 জন কমবে, এটা স্বাভাবিক, বুঝতেছো? তাহলে অনুপস্থিত আগে ছিল x থেকে 5 কমবে। এখন তোমারে বলছে, দেখো শর্ত মতে কি বলছে, এই কাহিনী হওয়ার পরে মানে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত, অনুপস্থিত শিক্ষার্থী অনুপাত উপস্থিত শিক্ষার্থী, অনুপস্থিত উপস্থিতের অনুপাত 1:9 বলছে, এটা সমান 1:9। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী আমরা কই পাইছি? 5 জন এক্সট্রা উপস্থিত হওয়ার পর অনুপস্থিত পাইছি x - 5, অনুপাত উপস্থিত পাইছি কত? 4x + 5,
4x প্লাস 5 এটা সমান 1 অনুপাত 9। এখন দেখো অনুপাতের পূর্ব রাশিরে যদি আমি উপরে লিখি উত্তর রাশিরে নিচে লিখতে পারবো এইভাবে। সেম ভাবে এই কাহিনীটা এখানেও করতে হবে, উত্তর রাশি পূর্ব রাশি উপরে উত্তর রাশি নিচে। আর গুণন করো মিলে যাবে। আর গুণন করলে এখানে পাবো 9x মাইনাস 5 নং 45, এটা গুণ দিলে পাবো 4x প্লাস 5। তো 9x আছে, 4xটা মাইনাস 4x হয়ে আসলো, 5 আছে মাইনাস 45 প্লাস 45 হয়ে গেল। তো এটার থেকে আসবে দেখো 9x থেকে 4x গেলে পাবা 5x, ঠিক আছে। 5 আর 45 হচ্ছে 50, তাহলে x ইজিক্যাল টু আসবে 50, 5 ভাগ হয়ে আসলো 5 10 50, x এর মান 10। x এর মান যদি 10 হয়, আমার এক মোট শিক্ষার্থী বের করতে বসে, তাহলে হতে হবে মোট শিক্ষার্থী। বলো মোট শিক্ষার্থী আমরা কত পাইছিলাম, মোট শিক্ষার্থী পাইছিলাম 5x, তাহলে 5 ইন্টু x এর মান 10, তাহলে 5 10 50, এটা হচ্ছে মোট শিক্ষার্থী। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম হলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে হচ্ছে। দেখো মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। দেখো ছাত্র সংখ্যার ছাত্রী সংখ্যা দিয়ে তুলনা করছে, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাইলে আমরা ফার্স্টে দেখো ছাত্র সংখ্যার তুলনা করছে ছাত্রী দিয়া, আমি ছাত্রীরে ধরবো x, ধরি ছাত্রী সংখ্যা x অথবা y, ধরি ছাত্রী সংখ্যা সমান x, এটা বুঝছো। তাহলে ছাত্র সংখ্যা কি হবে বলো, ছাত্রী সংখ্যা যদি x হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে বলো, আমারে বোঝায় ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 কম। তাইলে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ, এই দ্বিগুণ থেকে 10 কম, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। বুঝতে পারছো? এই যে ছাত্রী সংখ্যা x, তাহলে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ, ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম, দ্বিগুণ থেকে 10 জন কম, শেষ। তাহলে শর্ত মতে ভালো মতো বুঝো, আমারে বসে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত বের করতে, তাইলে আমার তো ছাত্র ছাত্রী সংখ্যা বের করতে হবে। দেখো মোট শিক্ষার্থী তো এই ছাত্রছাত্রী মিলে তো মোট শিক্ষার্থী হয়, ঠিক আছে। তাহলে ছাত্র আর ছাত্রী মিলে এই মোট শিক্ষার্থী, তাহলে শর্ত মতে এই x ছাত্রী এবং ছাত্র সংখ্যা কত 2x মাইনাস 10, এই পুরোটা যোগ করলে হচ্ছে আমার 50 আসে। কথা আমি কহতে পেয়েছি 50 জন টোটাল শিক্ষার্থী ছিল। তাহলে 3x মাইনাস 10 ইজিক্যাল টু 50 পাইলাম, 3x ইজিক্যাল টু আসবে 50 মাইনাস 10 প্লাস 10 হয়ে যাবে। তো এই জায়গা থেকে দেখো আমরা কি পাই, 3x ইজিক্যাল টু 50 আর 10 হইতেছে 60, তাহলে x ইজিক্যাল টু আসবে 60, 3 ভাগ হয়ে আসলো 3 20 60, x এর মান 60। x এর মান 60 মানে কি, x হচ্ছে ছাত্রী সংখ্যা, তাহলে হতে হবে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা কি হইলো, দেখো ছাত্রী হইলো কত 20 জন, যেহেতু x 20 বেড়েছে। ছাত্র কত হবে, ছাত্র হবে 2x মাইনাস 10, তাহলে 2 ইন্টু 20, x এর মান 20 বসাইছি মাইনাস 10, তাহলে এটা যদি হিসাব করি কত আসে দেখো 40 মাইনাস 10 সমান 30 আসছে, 30 আসছে। এখন তোমার বসে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত, তাহলে ছাত্র অনুপাত ছাত্রী সংখ্যা, ছাত্র অনুপাত ছাত্রী কি হবে, ছাত্র হইতেছে 30 অনুপাত ছাত্রী কত, ছাত্রী হইতেছে 20, তাহলে 30 অনুপাত 20 10 দিয়ে কাটা গেলে 3 অনুপাত 2 আসবে। এটাই হচ্ছে আমার ছাত্র অনুপাত ছাত্রী। আই থিঙ্ক বুঝতে পারছো, এটাই কি, এটাই হচ্ছে ছাত্র অনুপাত ছাত্রী। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা আমি আর করে দিব না, এটা এবার অনেক করে দিয়েছি, এই তো শেষ, চ্যাপ্টার শেষ, তাই না, চ্যাপ্টার শেষ। এখন দেখো এটার কয়টা এমসিকিউ আছে, এগুলো এখন সব পারার কথা। চ্যাপ্টারের ফার্স্টে যে কিছু এমসিকিউ ছিল এগুলো সব পারার কথা, এগুলো এখন পারার কথা। 11.2 এর এমসিকিউ ছিল এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক বলো। এবিসি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে তো বি স্কয়ার ইকুয়াল রয়েছে, আমরা জানি। এগুলা পারবা, এখানে যা করাইছি ওইটা অনুযায়ী তোমার এখানে সবগুলা পারার কথা। তো এমসিকিউ কোনটা যদি না পারো, এটা একটু করে দেই, দেখো এটা একটু তোমার কাছে কঠিন মনে হইতে পারে, এটা একটু করে দিই। এ বাই এক্স সমান এটা বলে দিছে, এটা বের করতে হচ্ছে। দেখো তোমার কি বলছে, এ বাই এক্স সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2mn, এটা চ্যাপ্টার 11.1 থেকে আসছে। দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স পেয়ে দিয়েছো, কিছু বোঝা গেছে। দেখো এখানে যদি যোজন বিয়োজন করো এ প্লাস এক্স পেয়ে যাবা, যোজন করলে এ প্লাস এক্স, বিয়োজন করলে এ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানেও সেম যোজন বিয়োজন করতে হবে, যে এটা থেকে এটা যোগ করলাম, এটা হচ্ছে যোজন, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিব, এটা হচ্ছে বিয়োজন। এখন তুমি আমারে বলো এই এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স এটা সমান, এইটা কোন সূত্র থেকে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার।
এটা কোন সূত্রতে গেছে? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রতে। এতটুকু কি বুঝতে পারছো? এইবার দেখো উভয় পক্ষরে যদি বর্গ করে, এখানে যদি বর্গ করে a প্লাস এক্স এ মাইনাস এক্স, তাহলে এখানে কি হবে? সেম কাহিনী হবে, m প্লাস এন বাই এম মাইনাস এন। দুইটারে এইভাবে লিখে দেখো m প্লাস এন বাই এম মাইনাস এন হোল স্কয়ার এইভাবে লিখতে পারবো, তাই না? স্কয়ারের রুটে কাটা যাবে, তাহলে আমরা এক্স্যাক্টলি কি পাইলাম বলো? রুটটা দুইটার উপরে উঠবে, রুট ওভার এ প্লাস এক্স হবে, রুট ওভার এ মাইনাস এক্স হবে। সো এটা সমান কি পাইতেছি? এম প্লাস এন বাই এম মাইনাস এন, এম প্লাস এন বাই এম মাইনাস এন। সো এটা কি আছে এই জায়গায়? এই যে এই জায়গায় আছে। তো এগুলো এখন পারার কথা না, পারার কিছুই নাই, সব পারবা। হ্যাঁ রে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, এগুলো তো এমনি পারবা। ওকে, সো এতটুকুই ছিল আজকের ক্লাস। তো আমাদের বইয়ের সব শেষ, 11.3 তো আর নাই এখন। এই পার্টে শুধু সিকিউ সলভিং ক্লাস বাকি আছে, এটা নেক্সট দিন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলো সবাই আমার সাথে। ওকে, ম্যাথ 11 লেকচার 3 কমপ্লিট, এরা 11.2 কমপ্লিট, আলহামদুলিল্লাহ শেষ। তাইলে এখন আমার যেটা করতে হবে, সিকিউ সলভিং ক্লাস দিতে হবে, দিয়ে দিব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে আবারও।